কুত্তা, ছাড় আমাকে। তুই কি ভেবেছিস জোর করে বিয়ে করলেই আমার মন পাবি? মন দিয়ে কি করব বলেন তো? এখন তো আপনার দেহটাই দরকার। মন আস্তে আস্তে এমনি পেয়ে যাব। ছোট লোক বদমাস, আমি আগেই বুঝতে পেরেছিলাম তোর উদ্দেশ্য ভালো না। লজ্জা করে না একটা মেয়েকে এসব কথা বলতে? মেয়ে কাকে বলছেন? আপনি কি ভুলে যাচ্ছেন একটু আগে পবিত্র কালেমা পড়ে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? না, ভুলিনি, কোনোদিন ভুলবও না, কারণ তুই আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিস। আপনি যাই বলেন, বিয়েটা কিন্তু হয়েছে আমাদের। তাই আমি এখন যা খুশি করতে পারি। যা খুশি করতে পারিস মানে কি করবি তুই? বেশি কিছু তো এখানে করা যাবে না। হাজার হোক, এটা তো কাজী অফিস। একটা কিস করি বরং, বাকি কাজ আমার সুন্দর বেডরুম করব। এই খবরদার আমার কাছে আসবি না, খুন করে ফেলবো। আপনার যদি শখ থাকে বাসর না করে বিধবা হবেন, তাহলে হন, আমার কোনো সমস্যা নাই। ঈশান, এক পাও এগোবে না কিন্তু। আর কিছু বলতে পারলো না তুলি। ঈশান তার ঠোঁট দিয়ে তুলির ঠোঁটটা বন্ধ করে দেয়। তুলির চোখ বড় বড় হয়ে গেল। ঈশান সত্যি এমনটা করবে সে ভাবেনি। ঈশান তুলিকে আরো একটু কাছে টেনে তার কোমরের ভেতর হাত দিয়ে তুলির পুরো শরীর অবশ হয়ে গেল। ঈশানের হাত আস্তে আস্তে উপরে উঠতে লাগে। তুলির চোখ আরো বড় হয়ে গেল। কি করছে ঈশান এসব? ঈশানের হাত তুলির বুকে স্পর্শ করতেই তুলির মেজাজ চরম খারাপ হয়ে যায়। সে ঈশানকে এক ঝটকায় ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে দেয়। তারপর রাগী কণ্ঠে বলে, কুত্তা, তোর লজ্জা করে না সিনিয়র একটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে? না, করে না। আমার জানা মতে পৃথিবীর কোনো ছেলে মানুষের বউয়ের কাছে আসতে লজ্জা করে না। যার লজ্জা করে সে পুরুষই না। দূরে থাক আমার থেকে, সেটাই তোর ভালো হবে। ভালো খারাপ পরে হবে, আগে বাড়ি চলেন। কিছুতেই আমি তোদের বাড়িতে যাব না, আমি আমার বাড়িতে যাব। বিয়ের পরে স্বামীর বাড়ি শেষ ঠিকানা। বেশি কথা না বাড়িয়ে চলেন তো। ঈশান তুলিকে টেনে বাইরে নিয়ে আসে। তুলি হাত মোচড়ামুচড়ি করছে। ঈশান সেদিকে পাত্তা না দিয়ে তার বন্ধুদের বলে, তোরা চলে যা, আমি ওনাকে নিয়ে বাড়ি যাচ্ছি। বন্ধুরা সবাই মাথা নাড়িয়ে চলে গেল। ঈশান তুলির হাত ধরে টেনে একটা রিকশায় বসায়। তারপর রিকশাওয়ালাকে যেতে বলল। বেশ কিছুক্ষণ পরেই রিকশা ঈশানের বাড়ির সামনে থামতেই ঈশান তুলির হাত ধরে তাকে টেনে ভেতরে নিয়ে যায়। ঈশানের মা রান্না করছিল। হঠাৎ ঈশান আর তুলিকে দেখে অবাক হয়। দ্রুত এসে বলে, ঈশান বাবা, কি হয়েছে? ওকে টেনে নিয়ে আসছিস কেন? আমি ওনাকে বিয়ে করেছি মা। কি বলছিস বাবা? তুই ওকে বিয়ে কিভাবে করতে পারলি? আমার কথা একবারও ভাবলি না? তোমার কথা ভেবেছি বলেই ওকে বিয়ে করেছি। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি, তাও কাউকে না জানিয়ে? কিছু সিদ্ধান্ত হুট করে নিতে হয়, তাতেই মঙ্গল। কিছু সিদ্ধান্ত কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে মা। তোমাদের এমন রহস্যমার্কা কথাবার্তা রাখো, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়া হবে না, উপরে চলেন। ঈশান তুলিকে টেনে উপরে নিয়ে যায়। তুলি ছোটার জন্য ছটফট করলেও ঈশানের হাত থেকে ছাড়া পেল না। ঈশান রুমে এনে দরজা বন্ধ করে দেয়। ঈশান দরজাটা বন্ধ করে ঘুরে দাঁড়ায়। তার মুখে সেই আগের মতোই একরকম শান্ত অথচ ভয়ঙ্কর হাসি। তুলি একটু দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। চোখে রাগ আর অস্থিরতা দুটোই মিশে আছে। এখন আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, সারাদিনের ধকল গেছে। আমি চাই আপনি শান্ত হয়ে বসুন। হব না আমি ফ্রেশ? কি করবি তুই? জোর করে গোসল করাবি? দরকার হলে সেটাও করব। আপনি যদি রাজি না হন, আমি কিন্তু নিজেই ফ্রেশ করিয়ে দিতে পারি। কুত্তা, আমার কাছে আসবি না। এক পাও যদি এগিয়েছিস। বাক্যটা শেষ করতে পারলো না তুলি। ঈশান ঠিক তখনই এক পা এগিয়ে এলো। তার দৃষ্টি একদম স্থির, ঠোঁটে একটুখানি তার ছিলের রেখা। তুলি বুঝে গেল এই ছেলেটা কথায় থামবে না। আমি বলেছি ফ্রেশ হয়ে আসেন, শেষবারের মতো বলছি আপু। তুই আমাকে আপু ডাকিস, আবার এসব কথা বলিস কেমন করে? লজ্জা করে না? এখন তো আর আপু নন, স্ত্রী। সম্পর্কটা বদলে গেছে। এখন আপনি আমার নামের সাথে জড়ানো একজন নারী, তাই আচরণও বদলাতে হবে। ঈশানের গলা শান্ত, কিন্তু তার চোখে এমন এক দৃঢ়তা যা দেখে তুলির বুক কেঁপে উঠল। ও জানে ছেলেটা যেটা বলে সেটা করেও ফেলে। ঈশান, দূরে থাক, না হলে। ঈশান হালকা হাসে, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তুলি হঠাৎ ঘুরে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আমি এখানে থাকবো, তুই বাহিরে যা। আমি তো কিছু বলিনি, শুধু ফ্রেশ হতে বলেছি। এখন দেখেন, আপনি ভেতরে গিয়ে লুকিয়েও পড়লেন। আমি জানি আপনি রাগ করেন, মানেই ভয়ও পান একটু। আমি কোনো ভয় পাই না, শুনেছিস? আমি তোর সেই ভয় পেয়ে থাকা মেয়েদের মতো না। জানি, তাই তো ভালোবেসে ফেলেছি। তুলির বুকটা হঠাৎ কেমন যেন ধক করে উঠল।
কথাগুলো শুনে ওর রাগ আরো বেড়ে গেল। সে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে অনুভব করলো। ভালোবাসা শব্দটা মুখে নিস না ঈশান, তোর এই জোর করা ভালোবাসা একদিন তোকে শেষ করে দিবে। হয়তো ঠিকই বলছেন, কিন্তু তাতে কিছু যায় আসে না। এখন আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নিচে যাচ্ছি মার সাথে কথা বলতে। কথাগুলো বলে ঈশান ধীরে দরজার কাছ থেকে সরে গেল। তুলি দরজা ফাঁক দিয়ে তাকিয়ে রইল, চোখে একরাশ বিভ্রান্তি, রাগ আর অজানা ভয়। এই ছেলেটা, এটা কি সত্যিই আমার স্বামী এখন? না, কোনো ভয়ঙ্কর ফাঁদে পড়ছি আমি। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে তুলি দেখলো চোখের নিচে কালি, ঠোঁট কাঁপছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত কৌতূহল তৈরি হচ্ছে। ও বুঝতে পারছে না ঈশানের এই জোরের মধ্যে শুধু রাগ আছে নাকি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠছে ঈশান, হাতে এক গ্লাস পানি, চোখে সে একই দৃঢ়তা। সিঁড়ির মাথায় উঠে তুলি বিছানার কোণে বসে আছে, ভ্রু কুচকে চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার চোখ লাল, মনে হচ্ছে অনেকক্ষণ রাগে আর অপমানে নিজেকে সামলে বসে আছে। খেতে চলেন, মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নিচে। খাবার আমার গলা দিয়ে নামবে না, শুনেছিস? কেন নামবে না? কারণ তুই যেভাবে ব্যবহার করেছিস আমার সাথে, আমি সেটা কোনোদিন ভুলবো না, আর না কখনো তোকে ক্ষমা করব না। আমি কি ক্ষমা চেয়েছি? কথাটা শুনে তুলির বুকটা কেঁপে উঠে। সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না এই ছেলেটা এতটা নির্লজ্জ ভাবে সব বলতে পারে। তোর কোনো লজ্জা নাই ঈশান? আমি তোকে ঘৃণা করি। ঘৃণা ভালোবাসা এই দুইটার মধ্যে ব্যবধান খুব কম। সময় বলে দেবে আপনি কোনটা করছেন। আমি তোকে কিছুই না, শুধু একটা ভুল মানুষ মনে করি। তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুলই যদি হতো তাহলে আজ আপনি আমার ঘরে আমার সামনে বসে থাকতেন না। আমার থেকে দূরে থাকিস ঈশান, আমি তোকে ঘৃণা করে বলেছি। আমিও তো বলিনি ভালোবাসি, তবে চাই আপনাকে পাশে রাখতে যেমন একজন স্বামী রাখে। তুলির বুকটা ধক করে উঠল। ঈশানের চোখে একটা অন্যরকম আগুন জ্বলছে, না রাগ আছে না ভালোবাসা, বরং এক অদ্ভুত রহস্যময় ধীরতা। তুই তুই সব কথা বলিস না ঈশান। তাহলে খেতে চলুন, না গেলে কিন্তু বাসর করব এখন। মুহূর্তে তুলির মুখের রং পাল্টে গেল, রাগ, ভয়, অপমান সব মিলিয়ে গলা আটকে গেল ওর। তুই সাহস করিস না, আমি তোর সাথে কিছুই করব না। আমি সাহসের কাজ করতেই পছন্দ করি। আপনি এখন সিদ্ধান্ত নেন, খাবেন না বাসর করবেন। তুলির হাত কাঁপছে, বুকের ভেতরে শ্বাস বন্ধ হয়ে আসছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, রাগে গলাটা কাঁপতে বলে উঠে, আমি তোর সাথে কিছুই করব না। তুই মানুষ না, দানব। হয়তো তাই, কিন্তু আপনি এখন আমার দানবের সংসারে আছেন, আপু নয় স্ত্রী হয়ে। ঈশান ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। যাওয়ার আগে একবার থেমে তাকালো তুলির দিকে। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শান্তি, যেন সবকিছু আগেই পরিকল্পিত। 10 মিনিট সময় দিলাম, নিচে নামুন। না নামলে আমি কিন্তু কথা রাখবো। কথাগুলো বলে ঈশান দরজার বাইরে চলে গেল। তুলি স্থির হয়ে বসে রয়, গাল বেয়ে একটা অশ্রু গড়িয়ে পড়লো, কিন্তু সেটা দুঃখের না, অভিমানের, আর হয়তো একটু ভয়ও মিশে আছে তাতে। নিচের ডাইনিং টেবিলে বসে আছে ঈশান ও তার মা। টেবিলে ধোয়া ওঠা ভাত, মাছ ভাজা আর মায়ের হাতে বানানো ডাল। ঘরের বাতাসে গন্ধটা ছড়িয়ে পড়েছে, কিন্তু যেন কোথাও একটা ভারী নীরবতা ঝুলে আছে। ঈশানের মা হালকা গলায় বলেন, খা বাবা, সারাদিন বাইরে ছিলি, এখন একটু ভালো করে খা। তুমি না থাকলে এই সংসারটা চলতো না মা। সারা জীবন শুধু আমার জন্যই চিন্তা করো। চিন্তা না করে উপায় আছে? হুট করে বিয়ে করলি, এখন আমি না চিন্তা করে থাকি কোথায়? ঈশান চুপচাপ একটা হাসি দেয়, চোখ নিচু করে ভাত মেশাতে লাগলো। ঠিক তখনই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে তুলি। গায়ে হালকা গোলাপি কামিজ, চুল খোলা, মুখে স্পষ্ট ক্লান্তি আর বিরক্তি। আয় মা, আয় বস, আমি তোর জন্য প্লেট বাড়ছি। তুলি একবার ঈশানের দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। মুখে কোনো কথা না বলে ধীরে ধীরে চেয়ার টেনে বসে। এই নে মা, একটু ভাত দেই তোকে। প্রথম দিন ঘরে এসেছিস, না খেলে চলে? মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে সময় মতো। তুলির চোখে জল টলমল করলেও সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। ওর ভেতরে যে কতটা অস্থিরতা জমে আছে সেটা কেউ বুঝলো না। এদিকে ঈশান আর তার মা টুকটাক গল্পে মেতে উঠল। ও হ্যাঁ, কাল যে রশিদের মেয়ের বিয়ে হচ্ছে, ওদের বাড়ি যাবি তো? জানি না মা, অফিসে কাজ থাকলে হয়তো যাব না। বিয়ের পর অফিস অফিস করিস না, তোর সংসার এখন শুরু হলো। সংসার তো শুরু হয়েছে মা, কিন্তু এখনো ঠিক করে শুরুর অনুমতি পাইনি।
কথাটা শুনে তুলির মুখ লাল হয়ে উঠল। সে হঠাৎ চামচটা নামিয়ে রাখলো আর চুপচাপ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আরে মা, খাওয়া শেষ করলি না কেন? খাওয়া হয়ে গেছে। বলে ধীরে ধীরে উঠে সিঁড়ির দিকে চলে গেল তুলি। তার পায়ের শব্দটাও যেন রাগে ভারী হয়ে উঠল। তুলি উপরে চলে যেতেই ঈশানের মা দীর্ঘশ্বাস ফেলেন। ঈশান, তুই ঠিক করলি তো? এই মেয়েটাকে বিয়ে করা ঠিক হলো? ওর চোখে তো শুধু রাগ, তুই কেমন করে সামলাবি ওকে? আমি ভেবেই করেছি মা, আপনি চিন্তা করবেন না। ওর রাগের ভেতরেও অনেক কিছু লুকানো আছে, আমি সেটা দেখেছি। কিন্তু তুই তো ওর মনের মানুষ না মনে হয়। এখনো না, একদিন হব। আমার বিশ্বাস আছে নিজের উপর। ঈশানের মা মাথা নেড়ে নিঃশব্দে উঠে গেলেন। ঈশান কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর গ্লাসের পানি এক ঢুকে খেয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়ির ধারে এসে থামলো এক মুহূর্ত। উপরের ঘর থেকে তুলির দরজা বন্ধের শব্দ শুনে ঠোঁটে হালকা একরাশ হাসি ফুটলো তার মুখে। রাগ যত বেশি, ভালোবাসা তত গভীর হয় আপু। সময় সেটা প্রমাণ করবে। রাত কুয়াশা নেমে গেছে। ঘরের আলো নিচ থেকে ক্লান্ত হয়ে উঠেছে। ঘরের দেয়ালে ছায়া খেলা করছে। হালকা বাতাসে কুর্তোটার আভাস। আর তুলি এক ঘরে বসে জানলা ঘেঁষে বুক চেপে ধরে আছে। হঠাৎ দরজার নিচের দিকে কেউ নক করার আওয়াজ আসে। দরজা খুলুন। কিছুতেই না, আমি একা থাকবো এই রুমে। খুলুন না, হলে ভালো হবে না কিন্তু। কি করবে তুমি? আমি ভয় পাই না, বলো কি করবে? খুলুন, না হলে ভালো হবে না কিন্তু। দরজা ভেঙে আসবো। শব্দটা শুনে তুলে এক মুহূর্তে জমে গেল। দরজার আলোর ফাঁক দিয়ে তার চোখে অন্ধকারে ভর করে একটা বিস্ময় আর ভয়। তখন কিন্তু এমনিতেও কাছে আসা থেকে আটকাতে পারবেন না। তার চেয়ে বরং আপোষে করেন, কষ্ট কম হবে। তুই তুই কি ভাবলি আমি সহজে ভেঙে পড়বো? আমি সহজ চেষ্টা করব না, আমি যা বলেছি তাই করব। তুলির রাগ আর ভয় দুটোই মিলে গেছে। বুকটা ধক করে উঠে, ঠোঁট দুটো কাঁপছে। সে জানে দরজা বন্ধ থাকলে নিরাপদ বোধ করে, কিন্তু ঈশানের কথায় থাকা অনিশ্চয়তা তাকে টেনে নিচ্ছে। তুলি চেয়ার টেনে উঠে ধীরে ধীরে দরজার কাছে এসে বলে, যদি তুই একটা কথা না বলিস, যদি আমার সম্মান করিস, তাহলে এই দরজা খুলবো। সম্মান? আমি যে সম্মান দেখাবো সেটা তুমি দেখেই নেবে। তুলি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে অবশেষে আনমনে হাতের লকের চাবি ঘোরালো। দরজার লকটা খুলেও গেল। সে ধীরে ধীরে দরজাটা খুলে দেয়। চোখ মেলে দেখে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখটা অচেনা, নির্ধারিত এবং একেবারেই অনড়। তুমি একবারও আমাকে জিজ্ঞাসা করনি আমি চাইবো কিনা। এখন আর সময় নেই আপু, আমরা দুজনেই এখানে আছি আর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তুলি দরজা পুরো খুলে দিয়ে হালকা সরে দাঁড়ায়। ভেতরে ঢুকতে বলা না থাকলেও তার চোখ বলছিল তুই একটু দূরে থাক। ঈশান এক ধাপ এগিয়ে এসে কিছুই বলল না, কেবল তাকিয়ে রইল। আমি চাই সবকিছু ঠিকঠাক হোক। ঠিকভাবে? তুই যে আমাকে জোর করে এনেছিস, তোর কথায় আমি কি বিশ্বাস করব? দুজনের মধ্যেই একটা দীর্ঘ নীরবতা পড়ে গেল। ঘরের ভেতরের বাতাসটা থমকে গেল। রাগ, লজ্জা, ভয় আর অজানা প্রত্যাশার এক বিশ্রী মিশেল। তুলি ধীরে ধীরে দাঁড়িয়ে, চোখে অশ্রু আর মুখে কঠোরতা নিয়ে বলে, আমি তোর সাথে থাকতে পারবো না ঈশান, আমাকে একা থাকতে দাও। তুলির রাগে চোখ মুখ লাল করে দাঁড়িয়েছিল জানলার পাশে। ঈশান চুপচাপ এগিয়ে গিয়ে তার হাতটা ধরে। তুলির রাগে হাত ছাড়িয়ে বলে, হাত ছাড়ো। আমার সঙ্গে এমন ব্যবহার করার সাহস কিভাবে হলো তোমার? ঈশান কোনো কথাই বলল না, বরং ঠোঁটে একটা হালকা হাসি রেখে ধীরে ধীরে কাছে এলো। তুলির চোখের কোণে এক ফোঁটা অভিমান ঝুলেছিল। হঠাৎ ঈশান তার মুখের দিকে তাকিয়ে একটু দ্বিধা না করে ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখলো। তুলি স্তব্ধ। রাগ, অবাক আর লজ্জা একসাথেই চেপে বসলো মুখে। ঈশান আলতো করে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে তুলির বুক ওঠানামা করছে দ্রুত। সে রাগে বলল, ঈশান, তুমি কি ভাবো তুমি আমাকে ভয় দেখিয়ে রাখবে? আমি কিন্তু চুপ থাকবো না। আমি ভয় দেখাতে আসি নাই তলি, ভালোবাসতে এসেছি। এখন চুপচাপ ঘুমাও, না হলে বাসর করে ফেলবো কিন্তু। শয়তান একটা, এসব কথা না বললেই হয় না? না, তুমি রাগলে আমার তবেই শান্তি লাগে। ঈশান তুলিকে জোর করে জড়িয়ে ধরে শুয়ে রইল। তুলি ছটফট করে এক সময় চুপ করে গেল। সে জানে কোনো লাভ হবে না এমন করে। এক সময় তুলি ঘুমিয়ে গেল। মাঝরাতে তুলির মনে হচ্ছে কেউ তার শরীরে স্পর্শ করছে, চুমু খাচ্ছে। তুলির গলা শুকিয়ে গেছে। সে ফট করে চোখ খুলে ফেলে। সে দেখে ঈশান তাকে এলোমেলো ভাবে চুমু দিচ্ছে। তুলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে ঈশানকে সরাতে চাইল। ঈশান, কি করছো? সরো প্লিজ, এমন করো না আমার সাথে। ফুস, কোনো কথা না,
আদর করতে দাও। ঈশান তুলির ঠোঁট কামড়ে কিস করতে লাগলো আর তুলি ছটফট করছে। ঈশান তুলির জামাটা উঠিয়ে বুকে মুখ ডুবিয়ে দেয়। তুলি কাঁপছে অস্বাভাবিকভাবে। সে কিছুতেই ঈশানকে সরাতে পারছে না। ঈশান তুলির জামা কাপড় খুলে ছুঁড়ে মারে, তারপর সারা শরীরে স্পর্শ করতে লাগে। চুমুর পাশাপাশি ছোট ছোট বাইট দিতে লাগলো। তুলি ব্যথায় ছটফট করে উঠছে। ঈশান থামলো না, বরং আদরের মাত্রা বাড়িয়ে দিয়ে দুটো শরীর এক করে দিল। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ। চাঁদের আলো জানলা পেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। তুলি চুপচাপ শুয়ে আছে বিছানার কিনারায়, মুখ গরম, অশ্রুতে ভিজে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে ঈশানের নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সে ধীরে ধীরে উঠে তুলির কাঁধে হাত রাখে। ঈশান নরম গলায় বলে, তুলি, কেঁদো না প্লিজ। আমি সরি। আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। কিভাবে কখন তোমার কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। ঈশান, তুমি কিভাবে এমনটা করতে পারলে? আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে এলে, এটা আমি কল্পনাও করিনি তোমার কাছ থেকে। জানি আমি ভুল করেছি, কিন্তু শোনো তুলি, আমি তো কোনো পাপ করিনি। তুমি আমার স্ত্রী। তোমার কাছে আসা আমার ভালোবাসার অধিকার আমার আছে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কোনো কষ্ট দিতে না। ভালোবাসা যদি এমন হয় তাহলে আমি ভয় পাই ঈশান, আমি সত্যিই ভয় পাই। না তুলি, ভয় পাবে না। আমি কথা দিচ্ছি আর কখনো এমনভাবে কিছু করব না। আমি তোমার সম্মান, তোমার ইচ্ছা, সব কিছুর দাম জানি। তুলি ধীরে ধীরে তার চোখ তুলে তাকায়। ঈশানের চোখে অনুশোচনার ছায়া, ভালোবাসার আভা। তাদের মাঝে কয়েক মুহূর্তের নীরবতা। তারপর তুলি আস্তে করে ফিসফিস করে বলে, এখন আর কিছু বলো না ঈশান, শুধু লাইটটা নিভিয়ে দাও। ঈশান নিঃশব্দে উঠে সুইচ অফ করে দেয়। অন্ধকার ঘরে কেবল দুজনের নিঃশ্বাস মিশে রইল, একজনের অপরাধ বোধে আরেকজনের নিঃশব্দ কান্নায়। ভোরের প্রথম আলো জানলার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে। তুলি তখনও ঘুম ভাঙা মুখে বসে আছে বিছানার কোণে। চোখে ঘুম নেই, শুধু ক্লান্তি আর অস্থিরতা। ঠিক তখনই নিচ থেকে শোনা গেল এক পরিচিত কণ্ঠ। তুলিমা, কই তুলি? চমকে উঠল সে। বাবার কণ্ঠ। তাড়াহুড়ো করে মুখে পানি ছিটিয়ে ওড়না ঠিক করে নিচে দৌড়ে গেল। নিচে নামতেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে তার বাবা। চোখে মায়া, মুখে চিন্তার ছাপ। তুলি আর সামলাতে পারলো না নিজেকে, হুড়মুড় করে বাবাকে জড়িয়ে ধরে। তুলি কান্না ভেজা গলায় বলে, বাবা, আমাকে নিয়ে চলো প্লিজ, আমি থাকবো না এখানে, একদম না। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? এটা তো তোর স্বামীর বাড়ি মা, এখন তুই এইখানেই থাকবি। বাবা, তুমি এই বিয়েটা মানো, এটা জোর করে হয়েছে, আমি চাইনি এই বিয়ে। তুলির কথা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঈশান, ঈশানের মা, সবাই থমকে দাঁড়িয়ে আছে। বাবা হালকা হেসে বলেন, তুই কি ভাবছিস মা? আমি জানতে চাইতাম না। আমি তো চাইছিলাম তোকে ঈশানের সাথে বিয়ে দিতে। ওর মতন ছেলেকে আমি অনেকদিন ধরেই পছন্দ করি। ভেবেছিলাম তোর জীবনে এমন মানুষই দরকার যে তোকে সামলাতে পারবে। বাবা, তুমি জানতেও চেয়েছিলে না আমি কি চাই? জানতাম মা, তুই জেদি, কিন্তু তোর ভালো আমি তোর থেকেও বেশি জানি। ঈশান ভালো ছেলে, একটু সময় দে ওকে, তুই বুঝবি। না বাবা, আমি কাউকে সময় দিতে চাই না, আমি এমন জীবনে থাকতে চাই না। এই বলে সে দ্রুত ঘুরে উপরে চলে গেল। পায়ের শব্দে যেন সিঁড়িগুলো কেঁপে ওঠে। নিচে দাঁড়িয়ে ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল তার পিছু পানে। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মেয়েটা খুব অভিমানী ঈশান, কিন্তু মনটা খারাপ না। ওর অভিমান ভাঙানোর দায়িত্ব তোমারই। মান অভিমান তো সবে শুরু আঙ্কেল, দেখা যাক কতদূর গড়ায়। ঈশানের চোখে কিছু এক। তুলির বাবা সেটা বুঝতে পারল না। ঈশানের মায়ের সাথে টুকটাক কথা বলে তিনি চলে গেল। ঈশান ঘরে এসে দেখে তুলি কাঁদছে। ঈশান কাছে বসে বলে, রাতে এত আদর করেছি, তাও তুমি চলে যেতে চাও? ওটা আদর না, ওটা জোর জবরদস্তি, আমি চাই না। যাই বলো, তবু তুমি জানো আমি যত ভালোবাসি তা তুমি সহজে ভুলতে পারবে না। তোমার রাগ, তুমি যতই বিরক্ত হও, আমার জন্য তুমি সব সময় কাছে থাকছো। আমি চাই না, আমি চাই না তুমি এমন আসো, আমাকে যেতে দাও। কখনো না। আমি চাই তুমি আমার পাশে থাকো, শুধু রাগে নয় বরং বিশ্বাসে। তোমার সঙ্গে থাকাটাই আমার ঠিকানা। তুলি হঠাৎ চুপ হয়ে গেল। চোখের কোণে অশ্রু জলমল করছে। রাগ আর অভিমান মিশিয়ে এক অদ্ভুত ভেতরের উত্তেজনা তৈরি করেছে। ঈশান তার হাতটা ধীরে তুলির দিকে বাড়ালো, কিন্তু কোনো জোর নেই, কেবল সান্ত্বনা। আমি কিছুতেই তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমার রাগ অভিমান সবই বুঝি, কিন্তু জানো আমি নিজেকে সামলাতে না পেরে কাছে চলে এসেছিলাম। তার জন্য সরি বলছি তো। সবকিছু সরি বললেই হয় না ঈশান। জানি হয় না, তবে এসব ছোটখাটো ব্যাপারে সরি বললেই চলে। কত মানুষ
বড় বড় অপরাধ করে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কার কথা বলছো তুমি? তেমন কেউ না, কথার কথা বললাম আর কি। গোসল করে আসো, খেতে যাব। আমার জামা কাপড় নাই। সমস্যা নেই, আমি আম্মুর কাছ থেকে নিয়ে আসছি। সকালের রোদটা আজ যেন কিছুটা কঠিন মনে হচ্ছিল। ঈশান চুপচাপ নাস্তা শেষ করে অফিসের প্রস্তুতি নিচ্ছিল। তুলি টেবিলের একপাশে বসে নীরব চোখে তাকিয়েছিল তার দিকে। কোনো না কথা বলে ঈশান জুতার ফিতা বাঁধে, মায়ের দোয়া নিল, তারপর দরজার কাছেই থেমে হালকা কণ্ঠে বলল, দুপুরে ঠিক মতো খেয়ে নিও, আমি সন্ধ্যার আগে ফিরবো না। যাও, তোমার অফিসে মন দাও, আমার চিন্তা করতে হবে না। ঈশান আর কিছু না বলে বেরিয়ে গেল। দরজার শব্দটা যেন পুরো ঘরে নীরবতা ঢেলে দিল। তুলি ধীরে ধীরে রুমে ফিরে এসে বিছানায় বসলো। হাতের আঙ্গুলে খেলে বেড়াতে লাগলো নিজের চুড়িগুলো। চোখের কোণে অজান্তেই জমে উঠল জল। নিজের মনে বিড়বিড় করে বলল, এমনটা কেন করলে ঈশান? যদি কিছু জোর করে নিতে হয়, যদি একটু সময় দিতে, হয়তো আমি নিজেই তোমার দিকে আসতাম। আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো। ভালোবাসা দিয়ে শুরু হলে হয়তো আজ ঘৃণায় এমন ভারী লাগতো না। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর জানলার পাশে গিয়ে আকাশের দিকে তাকালো। রোদটা তার চোখে এসে লাগে, কিন্তু সে বুঝতে পারলো না এ রোদে তার অজান্তেই চোখ ভিজে গেছে। আমি জানি ঈশান খারাপ না, কিন্তু ওর এই বেপরোয়া ভালোবাসা কেন এমন হয়? ভালোবাসা যদি জোর হয়, তাহলে কি সেটা ভালোবাসা থাকে? ঘরের কোণে বাতাস হালকা নড়ল, তুলির চুলগুলো মুখে এসে পড়ে। সে চোখ বন্ধ করে, হয়তো নিজের ভেতরের কষ্ট থেকে একটু শান্তি খুঁজে নিতে। বাইরে গাড়ির হর্ন বাজছে, কিন্তু ভেতরে তুলির মন শুধু একটাই প্রশ্ন ঘুরছে। ঈশান, তুমি কি কখনো আমার ইচ্ছের দামটা বুঝবে? 12টার সময় রান্নাঘরে ঈশানের মা তাড়াহুড়ো করছেন। হঠাৎ তিনি তুলিকে ডেকে বলেন, তুলি, আমাকে একটু সাহায্য করো রান্নায়। তুলি একটু বাধ্য হয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রান্নাঘরে এসে ছোটখাটো কাজে হাত লাগালো। ঈশানের মাকে টুকটাক সাহায্য করলো। তুলির চোখে কিছুটা হতাশার ছাপ, হালকা অভিমান মিশে আছে। হঠাৎ দরজায় কড়া নানা শব্দ হলো। কেউ ভেতরে ঢুকেছে। তুলি চমকে তাকায়। চোখে অজান্তে উজ্জ্বলতা ঝলমল করে উঠল। তুলির মা এসেছে। মা, তুমি? চমৎকার লাগলো। তুলির ভেতরে সব অভিমান কষ্ট এক মুহূর্তে মুছে গেল। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো মাকে। কেমন আছিস সোনা? যেমন দেখছো তেমন আছি। আমাকে তো আর তোমরা তোমাদের বাড়িতে নেবে না। এখানে কেমন আছি, এখানে যেমন আছি তেমনই থাকি। তুলির গলায় স্পষ্ট রাগ, অভিমান আর এক অদ্ভুত দুঃখের ছাপ। তুলির মা শুধু নিঃশ্বাস ভরে আঁকড়ে ধরলেন তাকে। তুলি হঠাৎ থেমে গেল, চোখে জল, কপালে ভাঁজ। ওহ সোনা, সব ঠিক হয়ে যাবে। তুমি আর একটু ধৈর্য ধরো। তুমি যে এখানেই থাকছো সেটা ঠিক আছে, কিন্তু আমি জানি তোমার হৃদয় কষ্টে ভরা। মা, আমি জানি, কিন্তু আমি মানতে পারি না। ঈশানের বাড়ি আমার। আমি চাই না কেউ আমাকে বাধ্য করে অন্যরকম পরিস্থিতিতে রাখুক। সন্ধ্যা নামতে নামতে এই ঘরটা হালকা ধূসর আলোতে ভরে গেছে। তুলির মা এখনো ঈশানের বাড়িতেই আছেন। দিনভর তুলির সাথে রন্ধন কাজে হাত মিলিয়ে ছোটখাটো কথা বলছেন, কিন্তু এখন মন খারাপ, তিনি যেতে চান। তুলি বসে মায়ের হাত ধরে বলেছে, মা, আমাকে নিয়ে তারপরে যাবে। মা নিঃশ্বাস ভরে বসেছেন, অপেক্ষা করছেন ঈশানের অনুমতি পেতে। তুলির চোখে একটু অভিমান, কিছুটা অস্থিরতা। সন্ধ্যা পেরোলে ঈশানের গাড়ি এসে দাঁড়ায়। ঈশান ধীরে ধীরে ভেতরে ঢুকে, চেহারায় ক্লান্তি আর অল্প হাসির ছাপ। তুলির মা দাঁড়িয়ে হাসি মিশ্রিত কণ্ঠেই বলে, ঈশান, আমি চলে যেতে চাই, তুলিকেও সাথে নিতে চাই। এখন মাত্র 2 দিন হলো বিয়ে হয়েছে, কিছুদিন থাকুক, তারপর যাবে। ও শুনবে না তুলিমা, আমি বরং চলে যাই। ঠিক আছে, আপনি যেতে চান আপনি যেতে পারেন। আমি আমাদের ড্রাইভারকে বলবো, সে আপনাকে নিয়ে যাবে। তুলি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তুলির মায়ের চোখে একটা মায়া আর দুঃখের ছাপ। ঈশান হালকা হাসি দেন, তারপর নিঃশব্দে মাথা নত করে। রুমের দরজাটা খুলতে ঈশান থমকে গেল। বিছানার কোণে তুলি বসে আছে চুপচাপ, চুলগুলো এলোমেলো, মুখটা ভারী, চোখে অদ্ভুত কষ্টের ছাপ। ঘরের বাতাসটাও যেন থমকে গেছে, একটা নিঃশব্দ অভিমান ছড়িয়ে আছে চারপাশে। ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো। মন খারাপ কেন তুলি? তুলি মাথা নিচু করেই রইল, কোনো উত্তর নেই, শুধু আঙ্গুল দিয়ে ওড়নার প্রান্তটা মুচড়ে যাচ্ছিল সে। ঈশান পাশে বসে একটু হেসে বল, ঠিক আছে, কথা না বললে নাই বলো। তবে একটা কথা বলি, তোমাকে একদিন ঘুরিয়ে নিয়ে আসবো, ভালো লাগবে তখন। একদিন না ঈশান, আমি সারা জীবনের জন্য চলে যেতে চাই। এক মুহূর্তে ঈশানের মুখ কালো হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। পরের মুহূর্তেই সে হাত বাড়িয়ে তুলির মুখটা চিপে দিয়ে ধরলো। এই কথা আর কোনোদিন মুখ দিয়ে বের হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝছো?
তুমি কি ভেবেছো আমি থাকতে পারবো এখানে, যেখানে ভালোবাসা নেই, শুধু জোর, রাগ আর অভিমান? ভালোবাসা নেই? তাহলে রাতে যখন তোমার চোখে আমার নাম দেখেছি সেটা কি অভিনয় ছিল? ওটা ভালোবাসা না, ওটা তোমার জেদ। তুমি যা চাও তাই পাওয়ার অভ্যাস তোমার, কিন্তু আমি মানুষ, তোমার সম্পত্তি না ঈশান। ঈশান থম মেরে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাত নামিয়ে বলে, তুমি চাও আমি তোমাকে যেতে দেই? হ্যাঁ দাও। এই ঘরটা, এই সম্পর্কটা আমার সাথে রোধ করে দিচ্ছে। একটু নীরবতা নেমে এলো। বাইরে বাতাসে পর্দা দুলে উঠলো হালকা শব্দে। ঈশান নিঃশব্দে উঠে দাঁড়ালো, জানলার দিকে তাকিয়ে বলল নিচু গলায়, তুমি যদি চলে যাও আমি আবারও তোমাকে ফিরিয়ে আনবো তুলি। যতবার যাবে ততবার টেনে আনবো, কারণ তুমি আমার, চাইলেও আমার, না মানলেও আমার। তুলি কোনো কথাই বলল না, শুধু চোখের জল চেপে রাখার চেষ্টা করলো। ঈশান দরজার কাছে গিয়ে থামলো এক মুহূর্ত, তারপর পেছন ফিরে তাকালো। তুমি অভিমান করতে পারো, রাগ করতে পারো, কিন্তু আমার থেকে পালাতে পারবে না তুলি, কারণ তুমি আমার জীবনের সেই অভ্যাস যা ছাড়া আমি বাঁচতে পারি না। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। নিঃশব্দে ভেঙে পড়ল তুলি। চোখ বেয়ে নেমে এলো অগণিত অভিমান আর অব্যক্ত ভালোবাসা। ঘরের ঘড়ির টিকটিক আর বৃষ্টির মতো দূরের কোনো সড়কের শব্দ, এগুলো ছাড়া চারপাশ নিস্তব্ধ। ঈশান নরম ধাপে মায়ের রুমের দরজার সামনে এসে থেমে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার মা বিছানায় বসে আছেন, মুখে হালকা উদ্বেগ আর চোখে রাতের ক্লান্তি। কোথাও ভুল হচ্ছে না তো বাবা? তুই যদি ভুল জেনে এমন কিছু করিস? না মা, আমি সব সত্যি জানি। মায়ের কণ্ঠে একটা অশ্রুত্ব চাপে উঠে, সন্তানের প্রতি মা স্বভাবের আশঙ্কা। তিনি উঠেই ঈশানের হাত ধরে বসেন। তুই যে জন্য পদক্ষেপ নিলি সেটা ভুল হলে একজনের জন্য আমরা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। ঈশান, যার যার পাপ তার শাস্তি, তারই গৌরব অপমান। মা, রক্ত কথা বলে, সেটা নেভানো যায় না। কিছু কথা লুকাতে পারি, কিছু সূত্রে বাঁধতে পারি, তবু রক্তের কণিকাগুলো চুপ করে থাকে না। তোর কথাটা সহজ করে বলতো, রক্তে কি বলছে? ঈশান চুপ করে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল, তারপর অল্প শব্দে বলল, ওর সঙ্গে আমার আলাপটা শুধু এখনকার ঘটনা না মা, তার অতীত, তার গোপন সবকিছু মিলিয়ে একটা ছবি গঠিত হয়েছে আমার সামনে। আমি দেখেছি এমন কিছু যা আর ছেড়ে দিলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর তুমি যা ভেবেছো সেটা যদি ভুল হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে তো? বিচার করার মালিক কি তুমি? আমি বিচার করতে যাচ্ছি না মা, আমি রক্ষা করতে যাচ্ছি। রক্ষা এমনভাবে যাতে কোনো আঘাত বাইরের দিকে ছড়ায় না। দুজনের মাঝেই যে রহস্যটা থাকবে সেটা বোঝা যাবে না, কিন্তু সেই রহস্যে আমরা দুজনেই বেঁচে থাকবো। মায়ের চোখে কিছু সন্দেহ, কিছু প্রশমন। তিনি ঈশানের কাঁধে হাত রাখেন, ঠিকই চাইছিলেন সন্তানের অদ্ভুত স্থিরতায় বিরতি দিতে। ওকে তুমি রক্ষা করবে বলছো? তুইও বুঝিস এই পথে যদি কিছু পরিণতি ভুল দিকে যায় তাহলে কে সামলাবে? আমার ছেলেটাকে আমি হারাতে পারি না। মা, আমি ওর প্রতি দায়বদ্ধ। ওর ভুল থাকুক বা না থাকুক, ওর নিঃস্বার্থ আমি চাইবো না হারাতে। ওর নিঃস্বার্থতা আমি চাইবো না হারাতে। আর যদি কখনো আমাদের ভিতরে কেউ চাও বিদ্রোহ করে, আমরা চুপচাপ থাকবো, কারণ সবকিছু প্রকাশ হলেই হারাতে হবে অনেক অজানাকে। রক্ত কথা বলে, এটাই আমাকে অচল করে তোলে, যাতে আমি বাকি সবার কষ্ট কমাতে পারি। মায়ের মনের মধ্যে একটা বিস্ময় জমে উঠল। তিনি জানেন ছেলের মহান জোর সিদ্ধান্তের ভেতর কিছু গোপন কারণ আছে, আর সেই কারণই তাকে বেছে নিতে বাধ্য করেছে। তবে মনে রাখিস আমি তোর পিছে আছি। তবে কখনো মনে করিস না এই বস্তুনিষ্ঠ রহস্য দিয়ে আমাদের সবার জীবন ক্ষতিগ্রস্ত করবে। তুমি যদি ভুল থেকেও সঠিক পথে আনো তবে আমার আশীর্বাদ আছে। আমি সব বুঝে নিয়েছি মা। এখন থেকে আমার কাজ হলো রাখা, ছাপিয়ে রাখা, আর যতটুকু দরকার সেসব ব্যথা নিজের মনে ধার করে রাখা। রাতে দুজন মা ছেলের মধ্যে সেই নীরব বন্ধুত্ব থাকলো। রক্তের অদৃশ্য নারী, গোপন সিদ্ধান্ত আর প্রতিশ্রুতির অশ্রুত ভাষা। বাইরে অন্ধকার গভীর হতেই ভেতরে গোপন কোনো আগুন জ্বলতে থাকে, যে আগুনের ধোঁয়ায় শীঘ্রই নতুন কোনো ঘটনা ভেসে আসবে। রাত গভীর, ঘরের আলো অল্প তিমির, কেবল মুড়ে পড়া পর্দার ফাঁক দিয়ে চাঁদের ম্লান আলো ঢুকে পড়ছে। ঈশান বিছানায় অচেতন চোখে তাকিয়ে রয়। তার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেমন আছে যে তার বা তার ক্ষতি চায়, তাদের ক্ষতি চায়। 3 দিনের মাঝে যে তাকে একরাশ তথ্য দেওয়া হলো, যা যদি মিথ্যে হয় তাহলে এর পেছনে যে কোনো কুটচতুর্য বা ষড়যন্ত্রই লুকিয়ে থাকতে পারে। তিনি মনে মনে গলাচ্ছে ভুল বুঝাবুঝি।
ইচ্ছে করে ভুল বোঝানো, নাকি কারো পরিকল্পিত ন্যাক্কারজনক ছল? ঈশান বেছে নেয়নি কোনো কিছুই হুট করে। সে জানে কবে বড় সিদ্ধান্ত নিতে হয়। তবু আজ রাতটা অন্যরকম অস্থির। সে ভাবছে কারো অভিপ্রায়ে এমন অন্ধকার ছোঁয়া থাকলে সে ছায়া ঝেড়ে ফেলা দরকার। যাকে ছাড়া এই রহস্যটা প্রকাশ পায় তাকে সে ছাড়বে না। চাই সেটা একটি মাত্র মানুষই হোক বা পুরো একটা জাল হোক। বেশ কিছুক্ষণ নিজের মনেই ঘুরে ফিরে ভাবলো কোথা থেকে এসেছে সে খবর, কারা আছে ওর চারপাশে যারা এই ধরনের কটূক্তি করতে পারে। পরিচিত মানুষগুলোর ভেতর কি কেউ আছে, নাকি বাইরের কেউ, কে জানে। মনে মনে প্রতিজ্ঞা করলো যে জন এই তথ্য দিয়েছে সে মিথ্যাই বলুক বা না বলুক, তাকে খুঁজে বের করেই ছাড়বে। তুমুল চিন্তার মাঝে বারে বারে এই চোখে পড়ে ঘরের এক কোণে শুয়ে থাকা তুলির দিকে। ওর নীরব অবস্থা দেখেই একটা অদ্ভুত শান্তি মিশে যায় ঈশানের বুকের ভেতর। তুলি এই নরম অভিমানী মেয়েটি, যার ভেতর কেবল রাগ নয়, আছে ভাঙছে মাধুর্য। আজকের দিনের সব অচেনা কষ্ট ওর ভেতরে জমে আছে। আর ঈশানের মনে একটাই ভাবনা, ওকে রক্ষা করা। ঈশান ধীরে উঠে গেল বিছানার পাশ থেকে। ওর ধরফর ভাঙা শ্বাসও যেন এখন শান্ত। বড্ড সাবধানে তুলির কাছ থেকে দাঁড়ালো। নিস্তব্ধ ঘরে কেবল তাদের নিঃশ্বাসের শব্দ আর বালিশে চাপা হওয়া মৃদু মনোধন। তুলি ঘুমন্ত, মুখটা নরম, হাসি চোখের কোণে দীর্ঘ গভীর ক্লান্তির ছাপ। ঈশান মুচকি এসে ভেতরের সব তীব্রতা সামলে নিচু গলায় ফিসফিস করে বলে, তোমার কিছু হবে না তুলি, আমি আছি। তুলি কোনো কথা না বলে আরো নত হয়ে বিছানার কোণে সেটে গেল। ঈশান শান্ত করে তার হাতটা বুকে রাখলো। সেখানে তুলিরও কণ্ঠস্বর না থাকলে ওর হৃদয়ের কিছুটা যেন হারিয়ে যেত। ঈশান তা মেনে নিতে পারে না। হালকা এক ক্ষণ চুপ থাকার পর ঈশান ঠোঁট দিয়ে তুলির কপাল আলতো ছুঁয়ে দেয়। তারপর চোখে চোখ রেখে ফিসফিস করে বলে, কেউ ওর নিকটে আসবে না, কেউ ওকে আঘাত দিতে পারবে না আমি থাকলে। তুলি অচেতন চোখ খুলে অল্পটুকু চেয়ে থাকলো। ওর চোখে রাগ আর দুঃখ মিলেমিশে আছে, কিন্তু এই রাত্রির নিঃশব্দে ওর রাগটা আকস্মিকভাবে নরম হয়ে এসেছে। ঈশান কোনো বড় কথা না বলে শুধু ধীরে ধীরে তুলিকে জড়িয়ে ধরলো। এই জড়ানোতে ছিল ধাতভিত্তিক সান্ত্বনা, কঠোর সিদ্ধান্তের পটভূমিতে এক অশ্রুত আশ্বাস। তার হাতে ছিল প্রতিজ্ঞা, কথা নয়। ওর কাঁধে ছিল অদৃশ্য অভিজ্ঞতার আশ্রয়। তারপর মুহূর্তেই ঈশান তুলির ঠোঁটের উপর আলতো করে চুমু দিল। সেটা ছিল কোনো আবেগ উদ্রেক নয়, বরং নির্ধারিত সান্ত্বনা। একটা ইশারা যেটা বলে, আমি আছি, ভয় পেও না। তুলি প্রথমেই অবাক হয়ে বুকে আঁকড়ে ধরল। তারপর আর কোনো প্রতিরোধ না করে চোখ বন্ধ করে নিল। ওর গালে অল্প কাপড়, কিন্তু ভেতরে কেবল একটাই অনুভূতি, আশ্রয়। বাইরের জগৎ যতই জটিল হোক, এই নিঃশব্দ মুহূর্তেই ওর জীবনটা একটু শান্ত হলো। ঈশান ধীরে ধীরে মাথাটা নিচু করে তুলির কপালে আবার একবারের জন্য চুমু দিল। কিছুকাল দুজন বরফের মতো নিঃশব্দেই শুয়ে রইল, একজন অচেতন শান্তিতে আর একজন গভীর চিন্তায়। কিন্তু ঈশানের চিন্তা এখন আর শুধু রহস্য উন্মোচন নয়, ওর মধ্যে জন্ম নিয়েছে এক অদৃশ্য শক্তি, তুলির সুরক্ষায় জীবন বিলিয়ে দেওয়া। শেষে ঈশান একটা গভীর নিঃশ্বাস নিয়ে ছোট্ট গলায় বলে, ঘুমাও তুলি, ভোর হলে আমরা দুটোই দেখব কি করবে বাস্তবতা। আমি তোমার সঙ্গে আছি, চাইলে সারা জীবন থাকবো। পরের দিন সকালবেলায় ঈশান পুলিশ স্টেশনে পৌঁছায়। ধীরে ধীরে তার কাঁধে ভর দিয়ে বসা ভার কেবল চোখে বোঝা যাচ্ছিল। স্যার, আমার স্ত্রীকে কেউ ক্ষতি করতে চাইছে। আপনি কি করে বুঝলেন? সে কি তার উপর অ্যাটাক করছে? না স্যার, ওর উপর শারীরিক হামলা হয়নি, বুদ্ধি ব্যবহার করে কেউ বিপদ তৈরি করছে। বুদ্ধি দিয়ে? কিভাবে? ঈশান হাতের নিচ থেকে একটা ছোট্ট পার্সেল বের করে। আমার কাছে একটি পার্সেল এসেছে, দেখুন। পুলিশ খুলিয়ে পার্সেলটা চোখে দেখে একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে তুলির হাতে ছুরি এবং একজন আঘাতপ্রাপ্ত। দেখুন স্যার, এখানে বোঝা যাচ্ছে তুলি লোকটাকে খুন করছে, কিন্তু আসলে এই সময় তুলি এখানে উপস্থিত ছিল না। আপনি কিভাবে জানলেন এটি সত্যি নয়? হতে তো পারে যে তিনি খুন করেছেন। হতে পারে না স্যার, এটা আরো 5 বছর আগের ঘটনা। আমার বাবা যখন খুন হন তখন আমি আর তুলি একসাথে ছিলাম। তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমরা ভালো বন্ধুর মতো ছিলাম। ঈশানের চোখে সেই দিনের স্মৃতি ফিরে আসে। কিভাবে তুলির সাথে ছোটবেলায় বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিভাবে তিনি ওকে সিনিয়র একজন ভালো আপু হিসেবে জানতো। কারণ তুলির বাবা আমার বাবার বন্ধু ছিলেন, তাই ছোটবেলায় পরিচয় থেকেই আমাদের সম্পর্কটা ভালো বন্ধুত্বে পরিণত হয়েছিল। কিন্তু এখন আমি বুঝতে পারছি না কে ওর ক্ষতি করতে চাইছে। তাহলে মুহূর্তের জন্য সব জটিল হয়ে গেছে। হ্যাঁ,
জটিল। আমার বাবার খুনিকে আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। 5 বছর হয়ে গেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুলির বিপদ ভীষণ। কেউ ওকে ফাঁসাতে চাইছে, আর সেই কারচুপি যে পারদর্শিতা এ ছবিতেই স্পষ্ট। পুলিশ ঈশানের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না, কারণ ঈশানের চোখে ছিল অদৃশ্য দৃঢ়তা, অভিমান এবং অশ্রুত্ব সংকল্প। সে শুধু বলতে চেয়েছিল, আমার স্ত্রীর নিরাপত্তা আমার হাতেই, কেউ ওর ক্ষতি করতে পারবে না। স্যার, আমি চাই ওর নিরাপত্তা নিশ্চিত হোক। আমাকে বিশ্বাস করতে হবে যে মুহূর্তে ও পাশে থাকবে। তার সুরক্ষা আমার দায়িত্ব। ঠিক আছে, আমরা ব্যবস্থা নিব। ঈশান পার্সেলটা চেপে ধরে বেরিয়ে আসে। বাইরে সূর্য একটু হাসি মেখে উঠেছে, কিন্তু তার মনে ঘুরপাক খাচ্ছে এক অদৃশ্য ছায়া, যে ছায়া তুলে জীবনকে অন্ধকারে টেনে নিয়ে যেতে চায়। কে এই ছবি বানালো, কে ওর বিপদ ঘটাচ্ছে, আমি খুঁজে বের করব। আর কেউ যদি ওকে আঘাত দেয়, সে ভুলবে না ঈশান সব সময় আছে। রাত প্রায় 10:30। বাড়ির সব আলো নিভে গেছে, শুধু ড্রয়িং রুমে হালকা একটা ল্যাম্প জ্বলছে। ঈশান দরজা ঢুকেই থমকে গেল। তুলি সোফার এক কোণে বসে আছে চুপচাপ, চোখে ঘুম নেই, মুখে অভিমান জমে আছে বহুদিনের। ঈশান ধীরে ধীরে কাছে গিয়ে দরজা ভেজিয়ে দিল, তারপর নিঃশব্দে পেছন থেকে হাত রাখলো তুলির কাঁধে। তুলি চমকে উঠে বলে, কি করছো তুমি? এভাবে চুপি চুপি আসছো কেন? ঈশান কিছু না বলে শুধু তাকিয়ে রইল ওর মুখের দিকে। হঠাৎই ঝুঁকে পড়ল, তুলিকে বুকের ভেতর টেনে নিল। তুলির শরীর শক্ত হয়ে গেল। ছেড়ে দাও ঈশান, কি হয়েছে তোমার? ঈশান ওর গলার পাশে মুখ ডুবিয়ে মৃদু স্বরে বলল, জানি না, আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে। আলতু ফালতু কথা বলো না ঈশান, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। গরম হোক, তবু আমি তোমার স্বামী, তোমাকে ভালোবাসতেই পারি। আমি তোমাকে মানি না, বুঝলে? তুমি আমার কিচ্ছু না। মানো বা না মানো, তুমি শুধু আমার। তোমার রাগ, তোমার এই চুপ থাকা, এমনকি তোমার অস্বীকারও আমারই লাগে। বেশি কথা বলো না এখন, শুধু থাকো একটু শান্ত হয়ে। তুলি আর কিছুই বলল না। ঈশান আলতো করে ওর হাত ধরলো, ধীরে ধীরে টেনে নিল বিছানার দিকে। তুলি প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু নিজের বুকের ধরফরানি লুকাতে পারলো না। ঈশান ফিসফিস করে বলল, এই নীরবতা, এই রাগ, সব কিছুতেই তোমাকে ভালোবাসতে মন চায় জান। তুলি চোখ বন্ধ করে চুপ করে থাকলো। ঈশান ওকে পাশে শুইয়ে দিল, কপালে চুমু খেয়ে বলল, যত অভিমানী করো, আমি হার মানব না। তুমি আমার সব সময়ের মতো। ঘরের বাতাসে মিলিয়ে গেল তুলির মৃদু নিঃশ্বাস আর ঈশানের নরম কণ্ঠস্বর। অভিমানের ভেতরে ভালোবাসা, ভালোবাসার ভেতরে চেপে রাখা চোখের জল। ঈশান সময় না নিয়ে তুলিকে আদর করতে শুরু করলেও বাধা দিতে চেয়েও পারল না। আস্তে আস্তে ঈশান বিলীন হয়ে গেল তুলির মাঝে। তুলি চোখ বন্ধ করে নিল, তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। নিস্তব্ধ রাতে একটা সময় তুলি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন ঈশানের ফোনে টুম করে একটা মেসেজ আসে। সেখানে লেখা, যাকে যত্ন করে বুকে রাখছো সেই তোমার বাবার দেহ থেকে প্রাণ বের করে নিছে। কে আপনি? আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু ভেবে দেখো, কারো বুকে রাখছো, সে আবার তোমার হৃদয়টা বের করে আনবে না তো? ঈশান ভীষণ চিন্তিত হয়ে গেল মেসেজটা দেখে। কে হতে পারে এই লোক যে এত কিছু জানে আর বুঝতেই পারছে না সে কে? ভোরের আভা মুছে গেলে দুপুরে আকাশ নরম ছায়ায় ঢাকা। ঈশান ঠিক করলো বাইরে নিয়ে যাবে, কিছুটা বেরিয়ে ঘুরলেই হবে। আলো, আবহাওয়া, মন খুলে যাবে। তুলি চোখে অস্বস্তি থাকা সত্ত্বেও সে অস্বাভাবিক শান্ত। চুপচাপ জবাব দিল, না যেতে চায় না বলেই ছিল। ঈশান, আজ না যাই প্লিজ, আমি ঘরেই থাকবো। একবার বাইরে চলে আসো, একটু বদলে যাবে। আমি সঙ্গে আছি, ভয়ের কি আছে? তুমি তো জানো আমি কেমন বেদনাদায়ক সময় পার করছি। আমি বাইরে গেলে নিশ্চয়ই ভালো লাগবে না। আমি আছি তোমার সাথে। আমি ছাড়া তো কেউ তোমাকে কিছুই করতে পারবে না। চাইলে আমরা নীরব জায়গায় যাব না, ব্যস্ত সড়ক কিংবা জনসমাগমে? তুলি শেষমেশ সম্মতি জানালো, মুখে ঠোঁট কুঁচকে অভিমানটা রেখে। ঈশানের সঙ্গে বেরিয়ে এলো তারা। গাড়ি, রাস্তা, মানুষের ভিড়। ঈশান হঠাৎ করে হেসে বলে, আজকে শুধু একটু হাঁটবো, কিছু খাবো, দেখবে মন মানিলে বদলে যাবে। কিছুক্ষণ পরেই তারা এক জনবহুল পার্কের দিকে এলো। শিশুরা খেলছে, লোকজন চায়ের কাপ হাতে হাঁটছে। তুলি একটু স্বস্তি পেল, কিন্তু হঠাৎই অদৃশ্য কোনো ছায়ার মতো একটা ব্যক্তি আক্রমণের চেষ্টা করে। সে তোলাবাজি না করে তুলির দিকে ঝাঁপিয়ে পড়ল। ধাক্কা, ধুলোবালি। তুলি একটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাহায্য, কেউ আমাকে ধরেছে। ঈশান দৌড়ে চলে আসে। ঈশান ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। ছাড়ো ছাড়ো, আমাকে বাঁচাও ঈশান।
ঈশান আক্রমণকারীকে উঠে ধরতে চাইল, কিন্তু আশেপাশের লোকজন এলোমেলো ভিড়ে মিশে গেল। যে ছায়াটাকে তুলি দেখেছে সে অদৃশ্য হয়ে গেল ঠিক আগের মতো। মানুষজন হট্টমট্ট করলো, কেউ বলল দেখেও কোনো লক্ষণ্ড চলে গেল। ও কোথায় গেল? কেউ দেখছো কি ওই ছেলেটাকে? আমি কিছু দেখতে পাইনি স্যার, কেবলই একটা ছায়া ভেসে এলো। তুলি কাঁপছে, চোখে জল, হাত পা কাঁপছে। ঈশান দ্রুত তার মোবাইল বের করে পুলিশের নাম্বারে ডায়াল করে। কড়া কণ্ঠেই বলে, আমার স্ত্রীর উপর আক্রমণ হয়েছে, এখনই পুলিশ পাঠান। আমরা পার্কে আছি, তাড়াতাড়ি আসুন। পুলিশ বেশি সময় নেয়নি, কিছুক্ষণ পরেই তারা এসে পড়ে পার্কের আশপাশ ঘোরাও করে। তবু আক্রমণকারীকে আর খুঁজে পাওয়া গেল না। পার্কে মানুষ দেখা, ফুটপাতের আলোর নিচে ছায়া মিলিয়ে গেছে। পুলিশ আশপাশ নথিবদ্ধ করলো, সিসিটিভি চেক করার কথা বলল, কিন্তু সিসিটিভি ফুটেজও দেখা গেল নীরব কিছুই। অদ্ভুতভাবে সবই শূন্য। আমরা সবার বয়ান নিব, আপনাদের সঙ্গে আসতে হবে স্টেশন, কাগজপত্র দেখে ঘটনার বিবরণ লিখতে হবে। ঈশান তুলিকেও শক্ত করে ধরে রাখলো, চোখে ক্ষোভ ও উদ্বেগের মিশেল। তুলি কাঁদছে, মুখ ভার। কেউ কেউ বলে উঠলো এরকম অদ্ভুত ঘটনায় আগেও হয়েছে, কেউ ইচ্ছে করে করেছে এমন। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি এই সব পেছনের লোকদের খুঁজে বের করব। আমি এইভাবে আর থাকতে চাই না ঈশান, আমি সত্যিই ভীত। আমি কাউকে ছাড়বো না। এইবার যারাই এর পিছনে, আমি তাদের সামনে দাঁড়াবো। পুলিশ স্টেশনে গিয়েছে, বয়ান নেওয়া হলো। লোকেরা আবার তাদের কাজের ব্যস্ততায় মিশে গেল, কিন্তু এই মুহূর্তটা ঈশানের মনে একটা গভীর ছাপ রেখে গেল। কেউ আছে যে চায় তার স্ত্রীর নামে কুৎসা ছড়াতে। পার্কের রোদের নিচে তুলি কাঁদছে, আর ঈশান তার পাশে দাঁড়িয়ে আছে। রাগ, অভিমান আর অদৃশ্য আতঙ্কের মধ্যে এক অটল প্রতিজ্ঞা জেগে ওঠে। দরজায় ঘন্টা বেজে ওঠে। ঈশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, চোখে উদ্বেগ, কপাল কোঁচকানো। দরজা খুলতেই দেখেন ঈশান তুলিকে এক হাত ধরে দাঁড়িয়ে আছে। তুলির মুখ ফ্যাকাশে, চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। আল্লাহ, এ কি অবস্থা তুলির? মুখটা এত সাদা কেন রে বাবা? কি হয়েছে? মা, তুলির উপর কেউ অ্যাটাক করেছিল আজকে। কি? কে? কোথায়? কখন? ঈশান তুলিকে আস্তে করে সোফায় বসায়, তারপর তুলিও চুপ, চোখ দুটো ফাঁকা, যেন কিছু শুনতে পাচ্ছে না। পার্কে গিয়েছিলাম মা, একটু হাঁটতে হঠাৎ করেই কেউ পেছন থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। আমি বুঝে ওঠার আগেই ও ভয় পেয়ে কেঁপে ওঠে। আমি ধরতে গিয়েছিলাম, কিন্তু লোকটা উধাও হয়ে গেল। হায় আল্লাহ, কার এত সাহস একটা মেয়ের ওপর এমনভাবে হামলা করে? আমি জানি না মা, কিন্তু কেউ ওর ক্ষতি করতে চাইছে। পুলিশে খবর দিয়েছি, তারা এলো, কিন্তু কিছুই পেল না। যেন কেউ ছায়ার মতো উধাও হয়ে গেল। মা, ভয় পাস না, আল্লাহ আছে, কিচ্ছু হবে না তোর। মা, আমি বুঝতে পারছি না কে আমার এত বড় ক্ষতি করতে চাইছে। আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি। আমি জানি মা, তুই কিছু করতে পারিস না, কিন্তু এই পৃথিবীতে ভালো মানুষরাও শত্রু বানায়। তুই এখন থেকে একদম একা কোথাও যাবি না। আমি পাশে আছি মা, কাউকে কিছু করতে দেব না। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এটা স্রেফ হামলা না, কেউ আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, কারো পরিকল্পনা আছে। আমি আগেও বলেছিলাম বাবা, তোর জীবন নিয়ে কেউ খেলা করছে, এখন আর হালকা করে দেখিস না। ঈশান তাকিয়ে রইল তুলির দিকে, চোখে মিশে থাকা ভয়, কষ্ট আর এক অদ্ভুত নীরবতা। তুলির ঠোঁট কাঁপছে, চোখে জল জমে ওঠে। ঈশান, আমি যদি একদিন সত্যিই কিছু হয়ে যাই? চুপ, এই কথার মুখ থেকে বের করবে না তুলি। আমি জানি তুমি আমার, কেউ তোমার বিরুদ্ধে যতই চেষ্টা করুক আমি বিশ্বাস হারাবো না। তোমাদের দুজনের জীবনে কিসের ছায়া ঘনিয়ে আসছে কে জানে, কিন্তু আল্লাহর কসম, এই ছায়া তোমাদের আলাদা করতে পারবে না। রাত তখন গভীর, চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তুলির মুখে। নরম আলোয় ওর চোখ দুটো আরো ভেজা দেখছে। বিছানার একপাশে বসে তুলি হঠাৎই বলে, আচ্ছা ঈশান, তুমি আমাকে বিয়ে করলে কেন? সত্যি করে বলো। ঈশান থেমে যায়, হাতে ধরা পানির গ্লাসটা নামিয়ে রাখে টেবিলে। চোখে এক ঝলক দ্বিধা, আরেকটা অজানা ভয়ও যেন ঝিলিক দিল। এই প্রশ্নটা কেন হঠাৎ? কারণ আমি জানতে চাই, তুমি যদি সত্যি আমার ভালো চাও তাহলে লুকিও না কিছু, না হলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিয়ে করেছি। প্রোটেকশন মানে কি? আমি কি এতটাই অসহায়? আমার বাড়িতে ছিলাম, সেখানে কি সমস্যা ছিল? তোমার বাড়িতে সমস্যা নেই, কিন্তু তোমার আশেপাশে সমস্যা আছে। তোমার চারপাশে এমন কিছু চোখ ঘুরছে যেগুলো তোমার ক্ষতি করতে চায়। তারা খুব চতুর, বাইরে থেকে বন্ধু মনে হয়, কিন্তু ভেতরে বিষধর সাপ। কিন্তু কেন?
আমি তো কারোর কোনো ক্ষতি করিনি ঈশান। কে এমন আমার ক্ষতি চায়? আমি জানি না, কিন্তু আমি জানি যেদিন তোমার উপর হামলা হয়েছিল সেটা কোনো সাধারণ ঘটনা না। ওরা তোমার উপর আঘাত না করে তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, যাতে তুমি মানসিকভাবে ভেঙে পড়ো, যাতে তুমি একা হয়ে যাও। মানে তুমি বলছো কেউ আমাকে ফাঁসাতে চায়? শুধু ফাঁসানো না তুলি, কেউ তোমার চারপাশের সম্পর্কগুলো ভাঙতে চায়। তুমি বুঝবে না, কিন্তু ওরা অনেক আগে আমাদের জীবনটা নোংরা খেলায় পরিণত করেছে। তাহলে তুমি আমাকে বিয়ে করেছো ভালোবাসা থেকে নয়, রক্ষা করার জন্য? ভালোবাসা সেটা হয়তো আগে বুঝিনি তুলি, কিন্তু এখন যখন তোমাকে হারানোর ভয় পাই তখন বুঝি রক্ষা করা মানেই ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করেছি যেন কেউ তোমার জীবনে হাত দিতে না পারে। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। কিন্তু আমার শত্রুটা কে সেটাই বুঝতে পারছি না। আমার চারপাশে যে সবাই আপন, তাদের মাঝে যদি কেউ হয়? আমি জানি না তুলি, কিন্তু খুঁজে বের করব যে তোমার ছায়ায় আগুন ধরিয়েছে, যে আমাদের জীবনে এই খেলাটা শুরু করেছে। তাকে আমি একদিন খুঁজে বার করব, আর সেই দিন সব রহস্যের মুখোশ খুলে যাবে। তুলির চোখে ভয় আর আস্থার মিশ্র ছাপ। বাইরে বাতাস হু হু করে বইছে, জানলার পর্দা উড়ে উঠছে, চাঁদের আলোয় ওদের ছায়া মিলেমিশে যাচ্ছে এক অজানা অন্ধকারে। যেন সেই ছায়ার ভেতরে লুকিয়ে আছে অজানা কোনো সত্য, কোনো ভয়ঙ্কর রহস্য। রাতটা ছিল নিস্তব্ধ, জানলার বাইরে নরম হাওয়া বইছিল, ঘরের ভেতরে মৃদু আলো জ্বলছে। ঈশান সোফার কিনারায় বসে তুলির দিকে তাকিয়ে রয়। তুলিও চুপচাপ মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। একটু সময় চুপ থেকে ঈশান হঠাৎ নরম স্বরে বলে, আমি না হয় এতদিন বিয়ে করিনি কারণ আমার বয়স খুব বেশি নয়, কিন্তু তুমি কেন এতদিন বিয়ে করনি তুলি? এমনিতেই তুমি মেয়ে মানুষ, তার উপর সিনিয়র। তুলি চমকে তাকায়, তারপর চোখ নামিয়ে চুপ করে যায়। মুখে কোনো কথা নেই, শুধু একরাশ চাপা অস্তিত্ব। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে রয়। কিছু লুকাচ্ছ কেন? দুই হাত দিয়ে তুলির মুখটা আলতো করে তুলে ধরে, তারপর নরম গলায় বলে, আমার চোখের দিকে তাকাও তুলি, সত্যিটা বলো, কেন এতদিন বিয়ে করনি তুমি? তুলি চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু ঈশানের চোখের টান এড়াতে পারল না। এক ফোঁটা নিঃশ্বাস ফেলে ধীরে বলল, কারণ তোমার বাবা আমাদের বিয়ে ঠিক করেছিলেন ঈশান। সেই দিনই আঙ্কেল খুন হলেন। আমি তখন খুব ছোট, কিন্তু সেদিন আঙ্কেল হেসে বলেছিলেন তুমি আমার ছেলের হবু বউ। সেই কথাটা আজও কানে বাজে। সেই দিনের পর আর কিছুই আগের মতো ছিল না। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু পারিনি। তুমি আমার হবু স্বামী, এই কথাটাই যেন বুকের ভেতর খোদাই হয়ে গিয়েছিল। তাই আর কোনো সম্পর্ক, কোনো বিয়ে, কোনো কিছুই করতে পারিনি। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে এলো, চোখে হালকা ঝিলিক, ঠোঁটে একরাশ নরম হাসি। তাহলে মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? তুলি এক মুহূর্ত চুপ করে রইল, তারপর মুখ নামিয়ে নিল। চুলের গোছা কপালের উপর এসে পড়েছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চোখের দিকে তাকাও তুলি, আমার চোখে তাকিয়ে বলো ভালোবাসো আমাকে। হ্যাঁ ঈশান, ভালোবাসি। আমি আগের সেই দিন থেকে, যখন আমি জানতামই না ভালোবাসা কি জিনিস। ঈশান থেমে গেল এক মুহূর্ত, তারপর এগিয়ে এসে তুলির কপালে আলতো করে চুমু এঁকে দিল। তুমি জানো না তুলি, এই কথাটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। এখন শুধু তুমি, আমি আর আমাদের সেই অসম্পূর্ণ গল্পটা পূর্ণ হবে। তুলি চুপচাপ চোখ বন্ধ করে রইল। বাইরে তখন হালকা বাতাস, জানলার পর্দা দোলাচ্ছে, আর ঘরের ভেতর ছড়িয়ে আছে এক নরম ভালোবাসার গন্ধ। যেন অতীতের কষ্ট, ভুল বোঝাবুঝি আর রহস্য সব মিলেমিশে একটাই অনুভূতিতে থেমে গেছে, তা হলো ভালোবাসা। ঘর জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। জানলার পর্দা হালকা দুলছে, বাতাসে সন্ধ্যার নরম আলো মিশে আছে। তুলি সোফার পাশেই বসে আছে, চোখে একরাশ লজ্জা আর শান্তি মিলেমিশে এক অদ্ভুত মায়া। ঈশান ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, চোখে গভীর টান, ঠোঁটে হালকা হাসি। এক মুহূর্ত থেমে ঈশান আস্তে করে তুলির মুখটা নিজের হাতে নেয়, তারপর কোনো কথা না বলে তুলির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নরম, মায়াময়, তবু ধীর। তুলির বুকের ভেতর কেমন একটা দোলা লাগলো, যেন এতদিনের রাগ, ভয় আর কষ্ট সব একসাথে গলে যাচ্ছে। চুমুটা শেষ করে ঈশান ধীরে ধীরে বলল, তাহলে আমি যখন তোমাকে জোর করে বিয়ে করলাম তখন মেনে নিলে না কেন তুলি? আমি তো ভেবেছিলাম তুমি শুধু রেগে আছো, সময় গেলে বুঝবে আমি ভালোবেসেই করেছি। তুলি চুপ করে রইল কিছুক্ষণ, চোখ নামিয়ে হাতের আঙ্গুল ঘোরাতে লাগলো, তারপর ধীরে ধীরে বলল, আমার মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসো না, অন্য কোনো
কারণে বিয়ে করেছো। তোমার চোখে তখন রাগ দেখেছিলাম, ভালোবাসা না। তাই তোমাকে মেনে নিতে পারছিলাম না ঈশান। মনটা ভয় পেত যদি সবটাই কোনো পরিকল্পনা হয়, যদি আমি শুধু একটা কারণ হয়ে যাই তোমার জীবনে। ঈশান নিঃশ্বাস ফেলল। তুলি চুলের গোছা সরিয়ে তার কপালে আলতো করে হাত রাখলো। আমি জানি আমি ভুলভাবে তোমার জীবনে এসেছি, কিন্তু বিশ্বাস করো তুলি, আমি তোমাকে শুধু আমার নামে বাঁধতে চাইনি। আমি তোমাকে আমার জীবনে চাইছিলাম। তোমাকে হারানোর ভয়েই হয়তো আমি ভুল পথে হেঁটেছিলাম। তুলি তাকালো ঈশানের চোখে। সেই চোখে আর রাগ নেই, কেবল মায়া আর অপরাধ বোধের গভীর ছায়া। তুলির ঠোঁট কাঁপলো, তারপর খুব আস্তে করে বলল, যদি সত্যিই ভালোবাসো তাহলে প্রমাণ দিও, কিন্তু জোর করো না। ভালোবেসে এখন থেকে প্রতিটা দিন তোমাকে বোঝাতে চাইবো তুলি যে আমার ভালোবাসায় কোনো কারণ নেই, আছে শুধু তুমি। ঘরের বাতাস নিঃশব্দ হয়ে গেল। দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে গেল নরম আলোয়। তাদের চোখের ভাষা যেন বলে উঠল, ভালোবাসা কখনো জোরে না, বরং ধীরে ধীরে জয় করে নেয়। দুটো মন, দুটো আত্মা আজ ভালোবাসার কাছে আবারও আসলো। সারা ঘর জুড়ে শুধু নিঃশ্বাসের শব্দ। বাড়ি খেতে লাগলো। পরের সকাল, সূর্যের আলো জানলার ফাঁক গলে তুলির মুখে এসে পড়ছে। আজ ওরা দুজন একসাথেই তুলিদের বাড়িতে যাচ্ছে। তুলি পরেছে হালকা গোলাপি শাড়ি, ঈশান পরেছে নীল শার্ট, কালো প্যান্ট। দুজনের চোখে এক ধরনের প্রশান্তি। আগের রাতের সব ভুল বোঝাবুঝি যেন মিলিয়ে গেছে। তুলিদের বাড়িতে পা রাখতে তুলির বাবা খুশি মুখে এগিয়ে এলো। এসো বাবা ঈশান, এসো মা তুলি, তোমাদের একসাথে দেখে মনটা ভরে গেল। তারা বসতে ডাইনিং রুম থেকে ভেসে এলো আরেকজনের গলা। আমি শুধু বলছি মেয়েটাকে ঈশানের সাথে বিয়ে দিয়ে ঠিক কাজ করনি রহমান ভাই। কেন আশরাফ ভাই, ঈশান খারাপ ছেলে নাকি? খারাপ বলছি না, কিন্তু আমার ছেলে রায়ান লন্ডন থেকে মাস্টার্স করেছে। ওর ক্যারিয়ার, স্ট্যাটাস সবকিছুতে এগিয়ে। তুলি এমন যোগ্য ছেলের বউ হলে বানাতো, ঈশানের সাথে ডিভোর্স দিয়ে দেয়। এই কথা শুনে তুলি ভ্রু কুচকে থাকায়। ঠিক তখনই ঈশান আস্তে করে ঘরে ঢুকে বলে, আঙ্কেল, একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি ডিভোর্সের কথা বললেন, জানতে ইচ্ছে করছে এতে আপনার এত আগ্রহ কেন? ডিভোর্স হলে আপনার কি লাভ? ঘরে এক মুহূর্তেই নীরবতা নেমে আসে। তুলির বাবা অবাক হয়ে তাকিয়ে আছেন আশরাফের দিকে। আশরাফ সাহেব একটু অস্বস্তিতেই হেসে বলেন, লাভ ক্ষতির কথা নয় ঈশান, আমি শুধু বাস্তব বলছি। তুমি ভালো ছেলে ঠিকই, কিন্তু তুলির যোগ্য নও। যোগ্যতা যদি টাকা বা সার্টিফিকেটে মাপা হতো তাহলে ভালোবাসা শব্দটার কোনো মানেই থাকতো না আঙ্কেল। তুলির চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলায়। সামনে এগিয়ে সে ধীর গলায় বলে, আপনাকে এসব ভাবতে হবে না আঙ্কেল। আমি ঈশানের সাথে খুব ভালো আছি, আর আমি কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, সেটা আমার নিজের সিদ্ধান্ত। ঘরের বাতাস ভারী হয়ে যায়। আশরাফ সাহেব কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু ঈশান শান্ত গলায় যোগ করে, আমরা একে অপরকে বুঝে ভালোবেসেছি। সম্পর্কটা কাগজে লেখা নয়, মনে গাথা। আমি জানতাম তুই এমন করে নিজের সম্পর্ক রক্ষা করবি তুলি। আমি একবার কাউকে আমাদের মাঝে আসতে দেব না। ঈশান তাকিয়ে থাকে তার দিকে। চোখে মায়া, ভালোবাসা আর প্রতিজ্ঞা একসাথেই মিশে আছে। তুলি চোখে এক ফোঁটা হাসি খেলে যায়। সব ভুল বোঝাবুঝি, সব ভয় যেন মিলিয়ে যাচ্ছে একে একে। রাত নামতেই তুলিদের বাড়িতে এক অন্যরকম ভয়াবহ। আঙিনায় হালকা আলো, হাওয়া বয়ে যাচ্ছে টুকটাক করে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খিচুড়ির ঘ্রাণ। তুলির মা নিজ হাতে রান্না করছেন। ঈশানের জন্য নানান আয়োজন, মুরগির রোস্ট, পোলাও, রেজালা, দই আর শেষে মিষ্টি দই। তুলি রান্নাঘরে ঢুকে হেসেই বলে, মা, এত সব কেন করছো? রাজা মহারাজা আসবে নাকি? তোমার স্বামী রাজা না হলে কে রাজা? মেয়ের জামাই ঘরে এসেছে, একটু যত্ন না করলে মানায়? তাই নাকি মা? তাহলে আজ আমি রাজা? তাই তো বাবা, আজ রাজা তুমি। ঈশান, খা বাবা, এতদিন পর তোদের একসাথে দেখছি, মনটাই ভালো হয়ে গেল। আঙ্কেল, এমন খাবার খেয়ে কেউ খারাপ থাকতে পারে না। খাও খাও, পরে কিন্তু আম্মুর প্রশংসা করতে ভুলে যেও না। প্রশংসা না করে উপায় আছে? এমন রান্না যে মিস করলে অপরাধ হয়। তোমরা দুজন ঝগড়া করো না এখন, আগে খেয়ে নাও। রাত বাড়তেই থাকে, হাসি ঠাট্টা জমে ওঠে পুরো বাড়ি। তুলির মা গল্প শুরু করেন পুরোনো দিনের। মনে আছে তুলি, ছোটবেলায় তুই কাঁদতিস ঈশান স্কুলে গেলে? মা, এসব পুরনো কথা এখন বলতে হবে? তাহলে তো ছোট থেকে আমার ভক্ত ছিলে তুমি। তখনই বুঝেছিলাম এই দুইজন একদিন না একদিন একসাথে হবেই। তুলির মুখ লাল হয়ে যায়। ঈশান চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, চোখে মায়া আর একটুখানি দুষ্টুমি। ডাইনিং শেষ করে সবাই বসে আছে বারান্দায়।
হালকা আলো যাদের গায়ে মাখতেই তুলির মুখটা আরো শান্ত দেখায়। ঈশান আস্তে করে বলে, শান্তি রাখবে তো আবার ঝগড়া করবে না? তুলির মা দূর থেকে তাকিয়ে মৃদু হাসেন, তার চোখে পরম তৃপ্তির ছায়া। মেয়ের জীবনে অবশেষে সত্যি একটুখানি সুখ এসেছে, যা এতদিন কেবল অপেক্ষায় করছিল। রাত গভীর, চাঁদের আলো জানলা দিয়ে ঢুকে পড়েছে তুলির মুখে। ঘরে মৃদু বাতাসের সঙ্গে মিশে আছে নীরবতা। তুলি তখন ব্যালকনিতেই বসে গল্পের বই পড়ছিল। ঈশান ধীরে ধীরে তার কাছে এসে বইটা সরিয়ে নেয়। তুলি অবাক হয়ে বলে, কি হলো, বই পড়তে দেবে না এখন? ঈশান হেসে কিছু না বলে ওকে কোলে তুলে নেয়। তুলি কেঁপে উঠে বলে, ঈশান রাখো নিচে, কেউ দেখে ফেলবে। আমি কাউকে দেখার সুযোগ দেব না তুলি। বলে ওকে বিছানায় শুয়ে দেয়, কপালে একটা চুমু দেয়, তারপর আলতো করে ঠোঁটে ছুঁয়ে দিল। তুলি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। দুজনের মাঝে এক নিঃশব্দ মুহূর্ত নেমে এলো, যেখানে শব্দহীন ভালোবাসা ছড়িয়ে পড়লো পুরো ঘরে। এরপর ঈশান ধীরে ধীরে তুলির কপালে চুল সরিয়ে বলে, তুলি, আমার একটা সন্দেহ হচ্ছে। কেমন সন্দেহ? আমার মনে হচ্ছে বাবার খুনের সাথে আশরাফ আঙ্কেল কোনোভাবে জড়িত। কি বলছো তুমি ঈশান? আঙ্কেল এমন কেন করবে? জানি না, কিন্তু ওনার চোখে মুখে কিছু একটা অস্থিরতা ছিল আজ। যখন আমাদের বিয়ের কথা উঠলো, উনি যেন ভেতর থেকে কেঁপে উঠলেন। মনে হচ্ছিল কিছু লুকাচ্ছেন। কিন্তু তুমি এমন ভাবছো কেন? হয়তো ওনার অন্য কোনো চিন্তা ছিল। না তুলি, আমার অনুভূতি ভুল বলে না। আর একটা কথা, উনি আমাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। ওনার কথা শুনে মনে হচ্ছিল যেন এই সম্পর্কটা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমি জানি না সত্যিটা কি, কিন্তু আমি থামবো না তুলি। যে আমার বাবাকে মেরেছে, সে যত কাছেরই হোক, আমি খুঁজে বের করব। আমি তোমার পাশে আছি ঈশান, তুমি যদি আগুনেও নামো আমি পিছু হটবো না। ঈশান মৃদু হাসে, কপালে চুমু খেয়ে বলে, তখন আমার হাত ধরবে তো, যদি চারদিক অন্ধকার হয়ে যায়? আমি তো তোমার আলো, অন্ধকার কেটে ফেলবো আমি নিজেই। চাঁদের আলো তখন তাদের উপর নেমে আসে। একটা প্রেম, একটা প্রতিশ্রুতি আর এক গভীর রহস্যের শুরু হয়ে যায় সে রাত থেকে। তারা দুজনেই আবার কাছাকাছি আসে, ভালোবাসাময় রাত কাটায় দুজনে একসাথে। সকালটা ছিল অদ্ভুত শান্ত, যেন প্রকৃতি নিজেই কিছু বোঝাতে চাইছিল। চায়ের কাপ হাতে ঈশান বসেছিল ড্রয়িং রুমে, মুখে গভীর চিন্তার ছাপ। তুলির বাবা তখন খবরের কাগজ পড়ছেন। ঈশান একটু দ্বিধা নিয়েই বলল, আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো বাবা, কি জানতে চাও? আমাদের সব সম্পত্তি কার নামে ছিল? কেন, তোমার বাবার নামেই তো ছিল, আর কার নামে থাকবে? আচ্ছা আঙ্কেল, তাহলে আপনার সম্পত্তি কার নামে? আমি তো ছোটবেলায় তুলির নামে সব করে দিয়েছি, আমার কিছুই রাখিনি নিজের নামে। কথাটা শুনে ঈশানের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল, চোখের দৃষ্টিও তীক্ষ্ণ হয়ে উঠল, যেন হঠাৎই সব জোড়া লেগে গেল ওর মনের ভেতর। তাই বুঝি? কি বললে? কিছু না আঙ্কেল, হঠাৎ একটা কথা মনে পড়ল। তাহলে ঠিকই ভেবেছিলাম, আশরাফ আঙ্কেল তুলির জন্যই এত অস্থির। সম্পত্তিটা যদি তুলির নামে থাকে আর তুলি যদি না থাকে? ভাবতেই শরীরটা হিম হয়ে গেল ঈশানের। ওর মনে হচ্ছিল বাবার মৃত্যুর সঙ্গে এই অদ্ভুত সম্পত্তির খেলাটা কোনো না কোনোভাবে জড়িত। আর এবার কেউ যদি সত্যিই তুলির ক্ষতি করতে চায়, তাহলে সে আর কাউকে ছাড়বে না। বিকেলের রোদটা নিস্তেজ হয়ে পড়েছে। তুলি আর ঈশান ফিরছে গাড়িতে, দুজনেই নীরব। তুলির হাত নিজের হাতে শক্ত করে ধরে আছে ঈশান। তুলির নরম গলায় বলল, কি হয়েছে ঈশান, সকাল থেকে চুপচাপ কেন? কিছু না তুলি, তবে এখন থেকে তুমি একা কোথাও যাবে না। কেন, কিছু হয়েছে নাকি? হয়েছে বলবো না, কিন্তু কিছু একটা হচ্ছে যা আমি এখনো বুঝতে পারছি না। তুমি আমায় ভয় দেখাচ্ছ ঈশান? না জান, ভয় পেও না, আমি আছি না তোমার পাশে। কেউ তোমার এক চুলও ক্ষতি করতে পারবে না। আমি তোমায় বিশ্বাস করি ঈশান। গাড়ি তখন বাড়ির গেটে ঢুকেছে। আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তাদের জীবনে উঠেছে নতুন এক অন্ধকার, যেখানে ভালোবাসার সঙ্গে মিশে আছে রক্ত, প্রতারণা আর লুকানো শত্রুর ছায়া। ঈশান গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, বাড়ির প্রতিটি ঘর যেন নিঃশব্দে নিভে গেছে। সে হাতে একটা ছোট্ট ট্রান্সলিভার লাগিয়ে, নিজের প্রফেশনের সুবিধা কাজে লাগিয়ে, আর কোনো সন্দেহ না জন্মাতে ছলমনাময় ভাবে আশরাফ সাহেবের বাড়ির অদূরে হাজির হয়েছিল। তার পকেটে রাখা সিসি মডিউল একটা ছোট্ট গ্লোব নয়, কোনো বিশেষ যন্ত্রও নয়, কেবল একটা ক্যামেরা, যা আগে থেকেই তৈরি, দেখা নজর না রেখে ধরা দেবে। ঈশান নিজের কাজ নীরবে করে ফেলেছিল। তার লক্ষ্য একটাই, সত্যটা খুঁজে বের করা। পৃথকভাবে ঈশান কণ্ঠস্বরে বলে, আজ রাতেই দেখবো ওরা কি বলে। ক্যামেরা লাগালো মোটেও সহজ ছিল না। কিছুক্ষণ কৌশলে ছায়ার মতো ঢুকে সে স্থান করে ফেলেছিল।
রাতে সে আবারও বাড়ি ফিরে এসে বসে। মনের ভেতরে এক অদ্ভুত উত্তেজনায় চোখ কাঁপছিল। সিসি থেকে রিয়েল টাইমে ফুটেজ দেখতে দেখতে সে অপেক্ষা করলো। আর কিছুক্ষণের মধ্যেই ক্যামেরার সামনে দুজনের পদচারণ হলো। আশরাফ সাহেব আর তার ছেলে রায়ান ঘরের ভেতর ঢুকলো। ক্যামেরার লেন্স যেন চোখ খেয়ে রইল। আর ঈশানের হৃদয় কড়া করে ঢুকছে, এখানে সবকিছু রেকর্ড হবে। তারাও বসলো কফির কাপে মুখ নিয়ে। সাধারণ কথাবার্তায় শুরু করে, কিন্তু কথাগুলো ধীরে ধীরে বিষাক্ত ও দেহে জমতে লাগলো। ঠিক আছে রায়ান, তুই তো লন্ডনে পড়েছিস, মানুষ হিসেবে তোর স্বভাব করে উঠেছে আর একটু শিক্ষিত, কিন্তু এই দেশের রীতিনীতিতে ক্ষমতার সম্পত্তি কথা বলে। বাবা, তুমি আবারও সেই কথা কেন? তুলি ওদের বাড়িতে তো। আগে যেমন ওই ঈশানের বাপের জন্য আমার সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছিল, এখন আবার ঈশানের জন্য আমার সব সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। তুমি কি বুঝছো না? কিসের সম্পত্তির কথা বলছো বাবা? মূর্খ কেন তুই? তোকে লন্ডন রেখে পড়ালাম কি মূর্খ হওয়ার জন্য? তুলির বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, ওই সব কিছু সেই মেয়েটির নামেই আছে। তাই আমি ঠিক করেছিলাম তুলি যদি তোর বউ হতো, সেগুলো একদিন আমাদের স্বার্থে কাজ করতো। কিন্তু তারপর কি হলো? হঠাৎ কোথা থেকে ঈশানের বাবা এসে পড়লো, তুলির সাথে আইনিভাবে বিয়ের প্রস্তাব দিল, আর তুলি শান্তভাবে রাজি হয়ে গেল। আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। আমি তখন রেগে গেলাম। ক্যামেরার সামনে আশরাফের ভাঙা ঠোঁটের কোণে কুটিল হাসি, তার কণ্ঠ যেন সামান্য চেঁচানো। আমি তখন রেগে ঈশানের বাবাকে মারলাম। বাবা, তুমি কি বলছো? তুমি আর এইটুকুই তো ছিল। তারপর আমি এমনভাবে একটা ছবি বানালাম যাতে ঈশান মনে করে তুলি তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করেছে। ওটা দেখেও ঈশান শখ খায়, বিশ্বাস করে তুলে ছেড়ে যাবে, আর ওদিকে ঈশান বাবাকে হারিয়ে উন্মাদ হবে। আমার সব পরিকল্পনা যেন চারদিকে ছড়িয়ে পড়ে। বাবা, তুমি কি করছো? এটা কি হলো এভাবে? কি হলো? তার উল্টোই হলো। ঈশান তুলিকে বিয়ে করে নিয়েছে। আমার সব প্ল্যান ভেসে গেল। যদি ঈশান না হতো, সবকিছু আমি মনের মতো করে নিতে পারতাম। ক্যামেরার ক্যাপচারে আশরাফের গলায় সেই জানালা ফেটে পড়া, অন্তর থেকে বের হওয়া স্বীকারোক্তি ঈশানের হৃদয়ে অগ্নিসংযোগ চালিয়ে দিল। ঈশান তখন ক্যামেরার পেছনে বসে কেঁপে উঠল। তার ভেতরে গজিয়ে ওঠা ঘৃণা আর শূন্যতার মিশেলে চোখ লাল হয়ে এলো। ক্যামেরার পর্দায় আশরাফ আরো বলল, আমি সব সাজিয়ে রেখেছিলাম রায়ান, কিন্তু ঈশান এসে সব কাঁধে তুলে নিল। এখন তুলি ওর কাছে, আর আমার স্বপ্ন ভেঙে গেল। বাবা, এটা তো অপরাধ। কাউকে ক্ষতি করে তারপর সেটা ঢেকে এভাবে, সেটা হয় না। খুন হলে খুন, ফাঁদ হলে ফাঁদ। মানুষ যেভাবে জিততে চায় তাতে ন্যায্যতা খুঁজি না রায়ান। আজকাল আইন ধরা খায় টাকার কাছে। ঈশানের হাত কুঁচকে গেল। সে ক্যামেরার রেকর্ডিং যতক্ষণ দেখছে ততক্ষণে মনে হচ্ছে অনন্ত ব্যথা। মনে হচ্ছিল বাবার মৃতদেহ, পরিবারের তালেবি সবকিছুই যেন ফেরত যায়। তার চোখে অগ্নি জ্বলে উঠল। এই যে তুলি ওর স্ত্রীর নাম মাখিয়ে সাজানো ষড়যন্ত্র। ক্যামেরার রেকর্ডিং শেষ হওয়ার পর ঈশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার বুক কাঁপছে, মনে মনে এক ঢেউ চাপে। তারপর সে ধীরে ধীরে মোবাইল ধরে, রেকর্ডিংটা নিজের মোবাইলে কপি করলো, সব প্রমাণ নিয়ে ফাইল বানালো। চোখে ফোকাস, হৃদয়ে প্রতিজ্ঞা। এটা কোনো ব্যক্তিগত আক্ষেপ নয়, এটা বিচার। ওরা যতই শক্ত পুঁজিতে থাকুক, লিখে রাখলাম সবকিছু। আজকে রাতেই পুলিশকে না হয় না, তবে আমি একদিন সবাইকে দেখাবো যে কে সত্যিকারে পাগল, কে পাপী। কিছুক্ষণ পরে ঈশান ফিরে এসে ধীরে ধীরে মোবাইল থেকে রেকর্ডিংটা অটোমেটিক প্লে করে তুলিকে দেখালো। তার হাত কাঁপছিল, চোখে অশ্রু। এটা কি? তুমি কোথা থেকে পেলে এটা? আমি বসে থেকে দেখেছি সবকিছু। তাদের কথাগুলো কানে ঢুকেছে। তারা বাবাকে ঘৃণায় মাটিতে ফেলে দিয়েছিল। আমি আর চুপ থাকবো না তুলি। এখন থেকে আমি এই লড়াইটা তোমার জন্য ছাড়বো না। তুলি কাঁপতে কাঁপতে কাঁধে মাথা রেখে কুঁকড়ে ধরে ফেলে। দু চোখে অচেতন অশ্রু, বুকটা নড়ছে। ঈশান, এটা সত্যি? ওরা কি? হ্যাঁ, আমি দেখে এসেছি। আমি ওদের বিচার করব। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি ছাই ফোটা হয়ে ওঠেনি। শহরটা ঘুমিয়ে আছে, কেবল সফা সফা করে রাস্তাঘাটটা আর দূরের কাব্যের মতো ওঠা বাতাস। কিন্তু ঈশানের চেতনা জেগে গেছে গভীর অন্ধকারে। তার হাতে ছিল নাড়িয়ে রাখা প্রমাণ, আর মনে অটল একটা সিদ্ধান্ত, সত্য সবাইকে জানাতে হবে। পুলিশকে রাতে ঈশান সবকিছু, ভিডিও, অডিও, নথি সাটকায় সেটে দিল। মেল, কপি সবকিছুই ঠিকঠাকভাবে পৌঁছে গেল সংশ্লিষ্ট আইনের হাতে। পুলিশও কাজ শিথিল করেনি।
ভোরের প্রথম আলো ফোটার আগেই তারা রওনা দিল আশরাফ সাহেবের বাড়ির দিকে। গ্লাভস পরে কাগজ হাতে দরজা ঠেলে ভাঙল অফিসাররা। বাড়ি এলোমেলো হয়ে গেল। আশরাফকে নির্দয়ভাবে খুঁজে বের করে আনা হলো। হাতে শব্দহীন শৃঙ্খল। খবর ছড়ালো শহর জুড়ে বুলেটের মতো। ঈশানের বাবা হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আশরাফ সাহেব। খবর পেয়ে ঈশানের মা রীতিমতো দিশেহারা। তিনি বারবার হাত বাড়িয়ে আশ্রয় খুঁজছেন, কিন্তু কোনো আশ্রয় নেই। খাটের পাশে মাথা টেনে বসে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতেই বললেন, ওকে ওকে তো খুব ভালোবাসতো। ওকে বলতো আশরাফ ভাই আমার বন্ধু, আমায় রক্ষা করবে, আর ও করলো এই প্রতিদান। ঈশান এসে পাশে দাঁড়ায়, চোখে রোদের মতো অগ্নিকণ্ঠে অদম্য কঠোরতা। সে ধর্ষণ করলো না, তার কথা ছিল কেবল ন্যায় প্রতিষ্ঠা। মায়ের কাঁধে হাত রেখে সে শক্ত কণ্ঠে বলল, মা, আজকাল টাকার কাছে মানুষের ভালোবাসা 6 টাকার মতো তুচ্ছ হয়ে যায়। যারা টাকাকে পূজা করে তারা মানুষের রক্তটাই ছেঁড়া করে। তুমি কষ্ট পেও না, আমি ছাড়বো না, তার কঠোর শাস্তি হবে। মায়ের কান্না থামতে চায় না। তিনি বারংবার বলছেন, নিজের হাতে আলতো করে আঘাত বোলাতে চান যেন। তুলির বাড়িতেও হাহাকার। তুলির বাবা চুপচাপ, কপালে চিন্তার লাইন। তিনি ভীষণভাবে শোকাহত। নিজেকে অভিযুক্ত করে মনে করেন যে কোথাও কিছু অনুপযুক্ত বোঝাপড়ার থেকে এমন ভয়ঙ্কর খেলা সৃষ্টি হলো না তো। মা, আমি তাকে ছাড়বো না। আমরা ন্যায় চাইছি। আমাদের কাজ হবে আদালত, আইনের মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ উপস্থাপন করা। রাগে বিচার না, আইন সঠিক বিচার হবে। তোর শক্ত থাকতে হবে বাচ্চা। তবে এই শাস্তি যখন আসবে তখনও কি তোর ব্যথা মেটে? ব্যথা হয়ে থাকবে মা, কিন্তু আমি চাই সত্যি যেন উঠে আসে। আর যারা মানুষের জীবনকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে তাদের আরো কড়া বার্তা দিতে হবে। তুমি করো যা করো, আমি তোমার পাশে আছি। বিচার দূরের কোনো অচেনা নয়, মানব সভ্যতার কড়া আদালত। কয়েকদিনের কড়া শুনানি, প্রমাণের জট, সাক্ষীর বয়ান, সব মিলিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আলোকিত এবং নির্মম। আদালত কক্ষের প্রাচীর ঘিরে থাকা ধারণ নির্বক চুপচাপ অবধি ভেঙে পড়ল। আশরাফ সাহেবের উপর যাবতীয় অপরাধ প্রমাণিত। ফাঁসির রায় ঘোষণা হওয়ার মুহূর্তে কক্ষে তরল নীরবতা ভেঙে পড়ে। এক লম্বা শ্বাস যেন সবাই মিলে ছাড়ল। কাগজে লেখা সেই এক বাক্য, ন্যায় প্রতিষ্ঠার এক কঠোর পিপাসা মিটল। তথ্য, ছবি, অডিও সবকিছুর গোপন ভেউরে একে একে বেরিয়ে এসেছে কোর্টরুমে। আর সত্যের সামনে কেবল ডান হাত উঠে গেল। বাইরে দুপুরের আলো ঝলমল করছে। ঈশান মাথা ঠিকঠাক করে রেখে হলো না, ছুটে গেলেন তিনি হাতে রাখা কাগজটি ধরে। সেখান থেকে সরাসরি মামলার নথি নিয়ে ছুটে এলেন বাড়িতে। মায়ের কানে খবরটা পৌঁছালো। মা পা ধরে পড়ে গেলেন। চোখে আবেগ আর নির্বাক ধাক্কা মিশে ঈশান কাঁধে কাগজ রেখে মায়ের সামনে দাঁড়ায়। মায়ের চোখে এখনো বিব্রত কাদা, মুখে অবর্ণীয় ক্লেশ। ঈশান ধীরে মায়ের হাত ধরে বলে, দেখেছো মা, সত্য কখনো চাপা থাকে না। আদালতও আজ বলল, প্রমাণ সামনে রেখেই রায় দিল। কি সুন্দর কথা বলছিস তুই, কিন্তু এই খুশির মাঝে আমার হৃদয় টুকরো টুকরো। তোর বাবাকে আর ফিরিয়ে আনা যাবে না। তবুও অন্তত এক ঘাতকের শাস্তি হলো। মা, আমরা বাবার জন্য বিচার চেয়েছি, আজ সেটা মিলেছে। বাবার কষ্টের মূল্য হয়তো ফিরবে না, কিন্তু তার হত্যাকারীর শাস্তি নিশ্চিত হয়েছে। আর তুলি, তার আর কোনো বিপদ থাকবে না। আমি নিশ্চিত করে বলতে পারি মা, এখন থেকে কেউ ওর দিকে হাত তুলতে পারবে না। এই রায় আমাদের জন্য এক প্রকার শান্তির সংকেত, কিন্তু হৃদয়টা তো ভাঙা রয়ে গেছে। আমরা সবাই ধীরে ধীরে ঠিক হয়ে উঠব। তুলির মা আস্তে করে ঈশানের কাঁধে মাথা রাখে। চোখে ধীরে ধীরে জল, কিন্তু মুখে স্বস্তির ঝিলিক। তোমরা ভালো থেকো, আর তুলি যেন শান্তিতে থাকে, এটাই এখন আমার প্রার্থনা। মা, আর আমরা সবাই একসাথে থাকবো। সত্য যদিও দেরিতে এসে থাকে, তবু শেষে আসে। আর আমি প্রতিজ্ঞা করছি, তুলি আর কোনোদিন একা যাবে না। ঈশানের বাড়ি আজ বিরল আনন্দে ভরে গেছে। সকাল থেকে বাতাসে যেন এক অদ্ভুত হালকা উচ্ছ্বাস, ঝকঝকে আলো, আর ঘরের প্রতিটি কোণেই সুখের ফোঁটা ভেসে বেড়াচ্ছে। ঈশানের মা রান্নাঘরে ছোট ছোট টুকরো খাবারের আয়োজনে সামলাচ্ছিলেন, আর তুলির মা পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। সবাই একসাথে হাসছে, কথা বলছে, আর একরাশ আনন্দ ভাগাভাগি করছে। ঈশানের মা হেসে বলে, আজ সত্যি একরকম আনন্দ, সবাই একসাথে। মনে হচ্ছে এমন দিন অনেক দিন ধরেই দেখিনি। তোমরা সবাই এত খুশি, আমাকে তো একদম আনন্দের মধ্যে ফেলে দাও। দেখছি ঈশানও হাসছে। হ্যাঁ, আজকের দিনটাই সত্যিই বিশেষ। এতদিনের অশান্তির পর এমন শান্তি পাওয়া যায়নি। মা বাবার খুনি শাস্তি পেয়েছে, তাই সবাই শান্তি পেয়েছে। এখন থেকে কেউ তুলির ক্ষতি করতে পারবে না, আর আমরা সবাই একসাথে খুশি থাকতে পারবো। সত্যি আজ খুশির দিন। মা বাবা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আমরা সত্যি এক পরিবারের মতো। যত কঠিন দিনই গেছে, আজ আমরা সবাই
একসাথে এই খুশি ধরে রাখার দায়িত্ব আমাদের। রাত নরম, ঘরের বাতাসে মিষ্টি সোনালি ল্যাম্পের আলো ভাসছে। তুলির মা বাবা আর সবাই চলে যাওয়ার পরেই তাদের ঘরটা হঠাৎ করে যেন আরো নীরব আর অঞ্জলি হয়ে উঠল। ঈশান একদম সাবধানে তুলির দিকে এগিয়ে এলো, তার চোখে মায়া, ঠোঁটে কপট এক মৃদু হাসি। ঈশান ধীরে ধীরে তুলিকে বলল, আজ একটু সুন্দর করে সাজো, আমি তোমাকে আদর করব। কি বলছো তুমি? এসব লজ্জা করে না? এখন শুধু আমরা দুজন, আমি তোমাকে আদর করব। তোমার লজ্জা যতটুকু আছে ততটুকুই গোপন রেখে দেব। তুমি থেকে থেকে এমন বললে তো লজ্জা পেতেই হবে। এখনো লজ্জা পাও? কতদিন ধরে আমি তোমাকে আদর করছি, তুমি এখনো লজ্জা পাও? সারা জীবন লজ্জা পাবো, বুঝেছো? কারণ লজ্জা নারীর ভূষণ। তুমি লজ্জিত হলে আমি লজ্জা ভাঙবো না, শুধু হাতে ধরে রাখবো। তুলি এই বলে ঈশান তুলিকে কোমলভাবে কোলে তুলে নেয়। তুলির লাজ আর কিচ্ছুটা মিশে গেল। কাঁধে মাথা রেখে সে হালকা কণ্ঠে ফিসফিস করে বলল, ঈশান, আমার লজ্জা লাগছে। লজ্জা নাই জান, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। ঈশান আলমারি থেকে একটা নাইট ড্রেস বের করে তুলিকে পরিয়ে দিল। তুলি লজ্জায় শেষ। ঈশান তারপর হালকা মেকআপ করে দিল, ঠোঁটে হালকা লিপস্টিকও দিল। তারপর তুলিকে কোলে তুলে নিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে জান, আমি আজ খুব আদর করব তোমাকে। তুলিকে কোলে তুলে নেয় ঈশান। আস্তে আস্তে হেঁটে বিছানায় শুয়ে দেয়। তুলির নাইট ড্রেসের ফিতা খুলতে লাগে ঈশান। তুলি বলে, খুলবেই যখন তখন পড়ালে কেন? কারণ খুলে ফেললে বেশি সুন্দর জিনিস দেখা যায়। তোমার একদম লজ্জা নাই ঈশান। বউয়ের কাছে লজ্জা পেতে চাই না জান, শুধু আদর করতে চাই। ঈশান পুরো ফিতা খুলে মুখ ডুবিয়ে দেয় তুলির বুকে। তুলি কেঁপে ওঠে। ঈশান থামে না, হাত দিয়ে শরীরে স্পর্শ করতে লাগে আর ছোট ছোট বাইট দিয়ে উত্তেজিত করতে লাগলো তুলিকে। তুলিও নিজের ঠোঁট কামড়ে ধরে। ঈশান বুকে জোরে জোরে কামড় মারতেই তুলি ঈশানের চুল খামচে ধরে মৃদু চিৎকার। এতে ঈশান আরো উত্তেজিত হয়ে যায়, তুলির ঠোঁটে কামড় দেয়, পাগলের মতো ভালোবাসতে থাকে। তুলিও ছটফট করছে। একসময় হার মেনে তুলি ঈশানের সাথে নিজেকে জড়িয়ে নেয়। আর এভাবেই থাকা সম্ভব হচ্ছিল না তাদের, পাগল হয়ে যাচ্ছিল। ঈশানও আস্তে আস্তে দুটো শরীর মিশিয়ে নিল, ভাসিয়ে নিল সুখের সাগরে। সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবাসবো জান। আমিও সারা জীবন তোমার ভালোবাসাময় সিক্ত হতে চাই ঈশান।